তাকওয়া অর্জনের সঙ্গে আল্লাহর ভালোবাসা পাওয়ার সম্পর্ক রয়েছে। আর আপনারা দেখছেন তাকওয়ার আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার ইচ্ছে করে রাধিয়াকে একটা খোঁচা দিয়ে বলল আফিয়া, নাকি হুজুরটাকে মনে ধরেছে? তুই চাইলে সমস্যা নেই, আমি কিন্তু সেটিং করিয়ে দিতে পারি। দেখতেও বেশ সুদর্শন আছে, দুজনকে ভালোই মানাবে। ইচ্ছে করে কথাগুলো বলল আফিয়া, যেন রাধিয়ার মনে বিপরীত প্রতিক্রিয়া স্থাপন হয় অন্য কারোর প্রতি। তাহলেই হয়তো সাদাত শুধু তার হবে। আর এসব কিছুকে বাস্তবায়নের লক্ষ্যেই সে আজ রাধিয়াকে এখানে নিয়ে এসেছে। কেননা রাধিয়ার চোখে সে সেই দিনের লোকটার প্রতি এক অন্যরকম কৌতূহল দেখেছে। আর বেশিরভাগ ভালো লাগা তৈরি হয় এই কৌতূহল থেকেই। তাই এই সুযোগকে কাজে লাগানো ঠিক বলে মনে হয়েছে তার। আফিয়ার কথাগুলোতে কোনো রিয়াকশন না দিয়ে সামনে এগিয়ে গেল রাধিয়া। আফিয়া পেছন থেকে ডেকে বলল, কিরে ওদিকে কোথায় যাচ্ছিস? চলো বই জমা দেওয়ার সেকশনে গিয়ে জিজ্ঞেস করি মেয়েদের সেকশনে কোন দিক দিয়ে প্রবেশ করতে হয়। কথাটা বলে দুজনে ধীর পায়ে লাইব্রেরির ভেতরে প্রবেশ করল। ছেলেদের সেকশনে দুজন মেয়েকে প্রবেশ করতে দেখেই দ্রুত ভেতর থেকে বেরিয়ে এলো হামজা। দুজনকে দেখে সে প্রথমে একটু অবাক হলেও পরবর্তীতে আনাসের বলা কথাগুলো মনে পড়ল। আনাস বলেছিল, কোনো পুরুষকে শোভা পায় না অযথা কোনো বেগানা নারীর সাথে কথা বলা। তাই সে নিজেকে সংযত রেখে দৃষ্টিকেও নত রেখে ভদ্রভাবে বলল, আসসালামু আলাইকুম আপুরা, বন্ধের সেকশনটা ওই পাশে। রাধিয়া একটু অপ্রস্তুত হয়ে বলল, ও আচ্ছা, আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কোন দিক দিয়ে প্রবেশ করব, তাই এদিকে এসেছি। হামজা গম্ভীর স্বরে বলল, সমস্যা নেই, প্রথমবার এলে অনেকেই ভুল করে ফেলেন। কথাটা শুনে আফিয়া রাধিয়ার কানে কানে ফিসফিসিয়ে বলল, বিশ্বাসই হচ্ছে না উনি সেই লোক যিনি সেদিন রাস্তায় তোর সাথে এভাবে ঝগড়া করেছিল। রাধিয়া হালকা কোনই মেরে ফিসফিস করে বলল, চুপ করো আপু। তারপর দুজনই হামজার দেখিয়ে দেওয়া বন্ধের সেকশনে চলে গেল। ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে গেল। চারদিকে সাজানো অসংখ্য ইসলামিক বই। কেউ চুপচাপ বই পড়ছে তো কেউ নোট করছে, আবার কেউ বই নির্বাচন করছে। পুরো পরিবেশটাই শান্ত ও গম্ভীর। আর এই সাইডটাও একদম ভেতরের দিকে, যেদিকে বাহির থেকে কোনো লোকজনের আনাগোনা নেই। পুরুষ তো দূরের কথা, এমনকি ভেতরের পরিবেশও খুবই সুঠাম আর মার্জিত। মহিলা সেকশন থেকে পুরুষের সেকশনের মাঝে কঠোর ও মজবুত দূরত্ব ও ভেদ, যার ফলে ফ্রিমিক্সিংয়ের বিন্দুমাত্র চান্সও নেই। কেউ যদি বাহির থেকে ইচ্ছা করে কোনো ফিতনা না জড়ায় তাহলে এখানে ফিতনা ছড়ানোর কোনো অবকাশ নেই। আবার ভেতরের দায়িত্বশীলা তিনজন বোনের আচরণই যথেষ্ট মার্জিত। এদের মাঝে একজন প্রায় রাধিহাদের সমবয়সী, তবে তার সাথে কথা বলে বোঝা গেল বয়সের দিক থেকে এক সমান হলেও জ্ঞান ও অভিজ্ঞতার দিক থেকে সে এ বয়সী মেয়েদের থেকে অনেক এগিয়ে। সেই নিজে এগিয়ে এসে রাধিয়া আর আফিয়াকে দেখে প্রথমে তাদের সাথে কুশল বিনিময় করেছে। অবশ্য ইসলামিক লাইব্রেরির ভেতরে এমন মডার্ন পোশাকের দুজন মেয়েকে হঠাৎ এভাবে প্রবেশ করতে দেখে বেশ অবাকই হয়েছে। তাই নিজ থেকে এসে বলেছে, আপু আপনারা বোধ হয় এইবার প্রথম এসেছেন তাই না? বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। তখন রাধিয়া কিছু না ভেবে খুব সাধারণভাবে জবাব দিয়েছে, কিছু বই নিতে চাই পড়ার জন্য। মেয়েটি আলতো হেসে জবাব দিয়েছে, কি বই নিতে চান বলুন বোন? আসলে আমরা বাসা থেকে অন্য একটি প্রয়োজনে এখানে এসেছিলাম, তবে সেটা আজ কমপ্লিট হয়নি, তাই কি বই নিব তা ঠিক করে আসা হয়নি। আপনার ভালো লাগে এমন কোনো একটা বই দিয়ে দিন আপু, 2 দিন পরে এসে ফেরত দিয়ে যাব। রাধিয়ার সরল কথাগুলোতে মেয়েটা সহ পাশের দুজন দায়িত্বশীলেরাও হাসল। পাশের দুজনের একজনের বয়স রাধিয়ার মায়ের বয়সী। তিনি হেসে বললেন, ওদের পর্দা নারীর ভূষণ। আর সালাতের দিকে এসো, এই 2টা বই দিয়ে দে, প্রাথমিকভাবে এগুলো পড়েই ভালো লাগবে ইনশাল্লাহ। তারপর দুজনকে উদ্দেশ্য করে বলল, আপনারা আবার আসবেন মা? মহিলা স্নিগ্ধ কথায় রাধিয়া গলে গেল। সেও হেসে জবাব দিল, জি আবার আসবো আন্টি, আর পরের বার এলে আপনি আমাদের তুমি করে বলতে পারেন। তারপর সেখান থেকে দ্রুত বিদায় নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে আফিয়া রাধিয়াকে উদ্দেশ্য করে বলল, কিরে তুই তো আজই যেভাবে ওদের সাথে মিশে গেলি, যেন মনে হলো শ্বশুরবাড়ি একটা ঠিকই করে এসেছিস। আরে কি বলছো আপু এসব? ওনারা মানুষই এমন যে না মিশে থাকা গেল না। আর এমনিতেই আমি মানুষের সাথে এত দূরত্ব বজায় রেখে চলতে পারি না। আচ্ছা ঠিক আছে বাদ দে, এখন ভাব সাদাত ভাই ওখানে কেন গিয়েছিল? মাত্র একদিনই তো হাসপাতালে দেখা হয়েছিল ওই লোকটার সাথে, এর মধ্যে এত বন্ধুত্ব কিভাবে হয়ে গেল ওদের? আরে তুমি কি ওদের মেয়েদের মতো হিংসুটে ভেবেছ নাকি? আমি জানি ছেলেদের বন্ধুত্ব হতে একদিনও লাগে না। এরপর দুজনেই প্রস্তুতি নিয়ে রাখলো সাদাত এলে তাকে কিভাবে কথার ফাঁকে ফাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। তাই সাদাত মাগরিবের পর বাসায় ফিরতে দুজনে বাতাসের মতো গিয়ে তার সামনে হাজির। তবে তাদের কষ্ট করে কোনো কিছু জিজ্ঞেস করার পূর্বে সাদাতে নিচ থেকে বলতে আরম্ভ করলো, জানিস আজ আমি কোথায় গিয়েছিলাম? সব যেন রাধিয়া আফিয়া একে অপরের দিকে রহস্যময় চাহনি দিয়ে বলল, কোথায় ভাইয়া?
তোরা সেদিন হাসপাতালে চাচার অ্যাক্সিডেন্টের জন্য যাকে বকাঝকা করলি তার দাওয়াতে গিয়েছিলাম। লোকটা একজন অসাধারণ মানুষ। সেদিন তুই এত কিছু বলার পরেও 2-1 দিন পর পর ফোন করে চাচার খোঁজখবর নিয়েছে, চাচার জন্য অনেক দোয়াও করেছে। কাল হঠাৎ ফোন করে বলল শুক্রবারের জুম্মার নামাজের শেষে একটা ইসলামিক আলোচনা করবে, তাই আমাকে সেখানে স্পেশালভাবে দাওয়াত। আমি যেন আমার সকল বন্ধু বান্ধবদের নিয়ে যাই। রাদিহা ও আফিয়া অবাক হয়ে প্রশ্ন করছে তারপর আর কি ওনার অনুরোধে রাখতে বাধ্য হয়ে আজ গেলাম। গিয়ে তো আমি পুরাই অবাক। আমি যতটুকু ভেবেছিলাম তিনি তার থেকেও বেশি যোগ্যতাবান। একটা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে স্নাতক কমপ্লিট করে এখন ইসলামিক বিষয় নিয়ে বিভিন্ন জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামিক বিভিন্ন বিষয়ে বিভিন্ন রিসার্চ করেছেন। আবার ইসলামের দাওয়াতের কাজের জন্য 6 মাস এখানে লাইব্রেরির পরিচালকের দায়িত্বে আছেন। পাশাপাশি লাইব্রেরির পাশের পাঞ্জেগানা মসজিদটিতে 5 ওয়াক্ত নামাজের ইমামতিও করেন। সাদাতের কথাগুলো শুনে যেন আনাসের প্রতি রাদিহার অন্তরে এক অজানা মুগ্ধতা কাজ করছে। মনে মনে ভাবল হয়তো আফিয়ারও তার মতোই এমন অনুভূতি হচ্ছে। তাই গভীর ভাবনা নিয়ে আফিয়ার মুখের দিকে তাকালো। আফিয়াও কিছু একটা ভেবে রাদিহার দিকে তাকিয়ে মনে মনে হাসল। যাক, সাদাত ভাইয়া নিজেও জানে না যে সে অতি এক্সাইটমেন্টে আমার কাজ কতটা সহজ করে দিচ্ছে। রাদিহা এমনিতেই নিজের সেদিনের আচরণের কারণে লোকটার প্রতি অনুশোচনায় ভুগছে। এর মাঝে আবার তার বিষয়ে এত প্রশংসা সহজেই ওর মনে তার প্রতি গভীর কৌতূহলে জন্ম দিবে। ব্যাস, সেখান থেকে শুরু হবে আমার প্ল্যানের পূর্ণতা। এবার মনে মনে একবার রাদিহার কাছে মাফও চেয়ে নিল। আরে বোন আমার, আল্লাহ সাক্ষী, আমার উদ্দেশ্য তোর ক্ষতি করা নয়। আমি শুধু চাইছি নিজের ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে। এছাড়া আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আফিয়া এবার ইচ্ছা করেই বলল, বাহ, লোকটা তো তাহলে আসলে খুবই যোগ্যতাবান। সাদাত সরল মনে বলল, অবশ্যই, এ সময় ওনার মতো মানুষ খুব কমই পাওয়া যায়। তা আমি আজকে দাওয়াতে না গেলে কিছুতেই বুঝতে পারতাম না। যাক, ওনাকে দেখে আজ মনে নতুন অনুপ্রেরণা খুঁজে পেলাম। মনে হচ্ছে নিজেকেও ওনার মতো পরিবর্তন করে ফেলি। তাই অতি এক্সাইটমেন্টে কথাগুলো তোদের সাথে শেয়ার করলাম। রাদিহা এবার ঘোর ভেঙে বলল, ভাইয়া, উনি একসাথে জেনারেল ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি কিভাবে ইসলামিক স্টাডি কন্টিনিউ করলো? সম্ভব রে। ওনাদের মতো মানুষদের মাধ্যমে আরো অনেক কিছুই সম্ভব, কারণ তারা আমাদের মতো সাধারণ মানুষ না। ওনারা আল্লাহর জন্য কাজ করে, তাই আল্লাহ তাদের এক অন্যরকম সম্মান দান করেন। বাহ, একদিনেই তো তোর মাঝে লোকটার অনেক প্রভাব পড়ে গেছে রে সাদাত। সাদাতের কথাগুলো শুনে বেশ অবাক হয়ে ঘরে প্রবেশ করতে করতে বললেন লতিফা, হ্যাঁ চাচি, এর আগে ওনার মতো করে কেউ কখনো বুঝিয়ে বলেনি, তাই ওনার কথাগুলো যেন হৃদয়ে বিঁধেছে। হ্যাঁ, লোকটাকে সেদিন দেখি মনে হয়েছে একটু অন্যরকম। যাক, ভালোই হয়েছে ওনার দাওয়াতে গিয়ে। পারলে একদিন ওনাকেও আমাদের বাসায় দাওয়াত করিস, বলবি এসে তোর চাচাকে দেখে যেতে। ঠিক আছে চাচি, বলে দেখব উনি কি বলে। সাদাত এবার রাদিহাকে উদ্দেশ্য করে বলল, ওহ, তোরাও বিকেলে কোথায় গিয়েছিলি? সাদাতের প্রশ্নে ঘাবড়ে গেল রাদিহা। তবে সে কিছু বলার আগে লতিফা অকপটে বললেন, ওরা লাইব্রেরি থেকে বই আনতে গিয়েছিল। ও তাই নাকি? ওহ, লাইব্রেরির কথা বলতেই মাথায় এলো। আনাস ভাই বলল ওনার লাইব্রেরিতে মহিলাদের সেকশন আলাদা, তাই মেয়েরা নিরাপদে সেখানে গিয়ে বই পড়তে পারে। তোরা চাইলে আরেকদিন তোদেরও সাথে নিয়ে যাব, তাহলে গিয়ে বইটই নিয়ে আসিস। আবার সেখানে নাকি তাদেরই এক সহকারী হামজা ভাইয়ের বোনেরা মহিলা সেকশনের দায়িত্বে কাজ করেন। সাদাতের মুখ থেকে হঠাৎ আনাস নামটা শুনে বুকের ভেতর কেমন মোচড় দিয়ে ওঠে রাদিহার। চরম আশ্চর্য হয়ে বলে, আনাস? হ্যাঁ, ওই ভদ্রলোকটার নামই তো আনাস। এক মুহূর্তের মধ্যে যেন রাধিয়ার চোখে পুরনো স্মৃতিগুলো ফ্ল্যাশব্যাক হয়ে ভেসে উঠল সব। মনে মনে হাজারো চিন্তা এসে ভিড় করল তাকে। কথাগুলো বলে সাদাত চলে গেলেও আফিয়া বুঝতে পারে রাদিহার অবস্থা, তাই সে অবাক হয়ে জানতে চায়, কিরে, এতক্ষণ তো ভালোই ছিলি, এখন হঠাৎ কি হলো, এমন করছিস কেন? রাধিয়া দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বলল, আপু জানো, আমার মামাতো ভাইয়ের নামও ছিল আনাস। আফিয়া রাদিহার মনের অবস্থা বুঝতে পেরে বলল, ওহ, বুঝতে পেরেছি, তোর এ নাম শুনে তাদের কথা মনে পড়েছে, তাই না? আচ্ছা বাদ দে, ওদের কথা মনে করিস না। একজনের নামের সাথে তো কত মানুষেরই নামের মিল আছে। তুই আর কোনোদিন ওদের কথা মনে করবি না। ওটা তোর জীবনের অ্যাক্সিডেন্ট ভাববি সবসময়। আজ আবার রাদিহার মনটা খুবই খারাপ হয়ে গেল। আনাসের কথা মনে হতেই সব খারাপ স্মৃতিগুলোর সাথে সাথে অনেক সুন্দর সুন্দর স্মৃতিও ভেসে উঠেছে রাদিহার চোখে। মনে মনে ভাবছে, সত্যি তো, না জানি সে বড় হয়ে কেমন দেখতে হয়েছে। আবার নিজের ছোটবেলার কিছু কাহিনীর কথা মনে পড়ে অজান্তেই খানিকটা হাসিও পেল। খেলার মাঝে আনাস ভাইকে বিয়ে করার জন্য কি বায়নাটাই না করতো এক সময়। তাই একবার তো আমার কান্না থামানোর জন্য সবাই মিলে আমাদের বিয়েও দিয়ে দিয়েছিল। আজও সম্পর্ক ঠিক থাকলে হয়তো বড় হলে তার সাথে আমার বিয়ে হতো।
তবে আজ আজ তাদের প্রতি আমার অন্তরে আছে শুধু ঘৃণা। পরক্ষণে তাদের স্মরণে আনার অপরাধে নিজের অন্তরকে তিরস্কার করল রাদিহা। ছি, এদের কথা মনে করছি আমি। এদের সাথে কোনো সম্পর্ক নেই আমার, কোনো কিছু টানাপোড়েন নেই। যা আছে সেটা শুধুই ঘৃণা। আর আপু ঠিকই বলেছে, এক নাম অনেকেরই থাকতে পারে। তাছাড়া ভাইয়ার মুখ থেকে ওই ভদ্রলোকের যে বিবরণ শুনলাম তা কখনো ওই পরিবারের সাথে মিলতে পারে না। বিশেষ করে যেই বাড়িতে ওই চরিত্রহীন মহিলার মতো একটা মানুষ আছে, সেখানে তো এমন মানুষ থাকা অসম্ভব। কিরে ভাই, তুই তো প্রথমবার এই পুরোই কামাল করে দিয়েছিস। কেন, কি করলাম আবার? মসজিদ থেকে বের হয়ে সকলের মুখে মুখে শুধু প্রশংসা তোরই। তোর কথাগুলো সবারই নাকি মন ছুঁয়ে গেছে। এদের মাঝে কেউ কেউ তো সামনের সপ্তাহে জামাতে আসার আর্জিও জানিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে এইটুকুই চেয়েছিলাম। আশা করি আল্লাহ আমাকে নিরাশ করবেন না, ইনশাআল্লাহ। 6 মাস পরে যখন চলে যাব তখন এক নতুন এলাকায় পরিবর্তন হবে এই এলাকা। কিরে ভাই, 6 মাস পরে তুই চলে যাবে, কথাটা ভেবেই তো আমার এখনই কেমন অন্তরটা মোচড় দিয়ে উঠল। সত্যি ভাই, আমি বিয়ে হলে তোকে বিয়ে করতাম, যে করেই হতো। হামজার কথায় এবার একগাল মুচকে এসে বলল আনাস, কিভাবে নিশ্চিত হলি যে তুই মেয়ে হলে আমি তোকেই বিয়ে করতাম? আরে তুই না করলেও আমি জোর করে হলেও করতাম। হামজার জবাবে হেসে বলল আনাস, জোর করেও বিয়ে করা যায়? তারপর কিছু একটা ভেবে খানিকটা মুচকে এসে আবার বলল, জোর করেও বিয়ে করা যায়। মনে মনে ভাবল, না হলে সেদিন রুশমি কিভাবে আমার বউ হলো? বেঁচে থাকলে হয়তো ওর কাছ থেকেই শিখতে পারতি যে কি করে জোর করে বিয়ে করা যায়। ভেবে আবারও মনে মনে হাসল সে। আরে ভাই, তোকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। কেন, কি কথা? আচ্ছা, তুই কি সাদত ভাইয়ের সাথে ওর বোনদেরও নিয়ে আসতে বলেছিলি নাকি? হামজার কথায় অবাক হয়ে বলল আনাস, কই না তো, ওটা তো পুরুষ আর যুবকদের আলোচনা মজলিস ছিল। আমি কেন ওনার বোনদের আসতে বলবো? না, তুই চলে যাওয়ার কিছুক্ষণ পরেই মেয়ে দুজন এসেছিল, বলল বই নিতে চায়। তাই আমি বোনদের সেকশনে যেতে অনুরোধ করেছি। তারপর সেখান থেকে বই নিয়ে চলে গেছে। তবে আমার কেন যেন মনে হয়েছে ওরা তোর কাছে এসেছে। আমার কাছে কেন আসবে? হয়তো ওনারা বই নেওয়ার উদ্দেশ্যে এসেছিলেন। এ ব্যাপারে আমি কিছুই জানি না, তাই অনুমান করাও উচিত না। পরক্ষণে আবার ভেবে বলল, হামজা, তুই কি তাদের সাথে আজকেও কোনো ঝগড়া করেছিস? আরে না বন্ধু, তুই সেদিন বুঝিয়ে বললি না, সেটাই আমার মাথায় ছিল, তাই কোনো ঝামেলা করিনি। আর মেয়েগুলো কোনো ঝামেলা করেনি। ঠিক আছে তাহলে। রাতে রাধিহা মনোযোগ দিয়ে লাইব্রেরি থেকে নিয়ে আসা বইগুলো নেড়েচেড়ে দেখছে। যতদূর বুঝতে পারছে বইগুলোতে শুধু ইসলামিক কথাবার্তা লেখা, তাই কোনো রকমে কয়েকটা লাইন পড়ে আর পড়তে ইচ্ছা করে না। মনে মনে ভাবছে, মানুষ যে কিভাবে জেনারেল স্টাডি করেও পাশাপাশি আউট স্টাডি করে আমি সেটাই বুঝি না। আমার তো কলেজের পড়াশোনা করতেই মন বসে না। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। এ ব্যাপারে হাজারটা চিন্তা জটপাক খেলেও ইচ্ছা করেই তা নিয়ে আবার ভাবতে চাইল না রাধিহা। 2 দিন পর আবার আফিয়ায় কলেজ থেকে ফেরার পথে তাকে স্মরণ করিয়ে বলল, রাধিহা, লোকটাকে কিন্তু এখনও সরি বলা হয়নি। এত ভালো আর যোগ্যতাবান একজন মানুষের তোর ব্যাপারে কেমন খারাপ ধারণা হলো তা দ্রুত ভাঙা উচিত। এমনিতেই এসব চিন্তা কিছুদিন যাবৎ কুরে কুরে খাচ্ছে ভেতর থেকে। তারপর আবার আফিয়া এসে বারবার মনে করিয়ে দিচ্ছে। এখন আবার শুরু হয়েছে সে চিন্তা। কি করা উচিত এখন আপু? চল, আজ ফেরার পথে ওই রোড দিয়ে লাইব্রেরি হয়ে বাসায় ফিরি। রাধিয়া প্রথমে খানিকটা ইতস্তত করলেও পরবর্তীতে কেন যেন তারও ভেতর থেকে একটা আগ্রহ কাজ করছিল। তাই নিজের মনকে সমর্থন করে নিয়ত অনুযায়ী দুজনে এসে পৌঁছালো লাইব্রেরিতে। তবে এবার আনাসও আছে লাইব্রেরিতে। দূর থেকে কাউন্টার সেকশন আনাসকে লেখালেখি করতে দেখে বুকের ভেতর কেমন অজানা অনুভূতি সৃষ্টি হলো রাধিহার। মনে মনে ভাবলো, আল্লাহ, ওনাকে দেখলেই এমন লাগে কেন আমার? নাকি আমি সত্যি আফিয়া আপুর ভাষ্যমতে প্রথম দেখায় প্রেমে পড়েছি ওনার? হায় হায়, এসব কি ভাবছি আমি? এটা কি করে সম্ভব? উনি একজন হুজুর মানুষ, আর আমি এমন মানুষকে কেন পছন্দ করতে যাব? আবার নিজের মনে মনে বলল, তাহলে আমি ওনার সামনে যেতে কেন এত ভয় পাচ্ছি? কেন মনে হচ্ছে ওনার সামনে গেলেই সব গুলিয়ে ফেলবো? না না, আমি যা ভাবছি এমন কিছুই নয়। আমি শুধু অনুশোচনায় ভুগছি, জাস্ট একটা সরি বলবো আর চলে যাব, ব্যাস, খেল খতম। তাই নিজে এবার আগ বাড়িয়ে এগিয়ে গেল। তবে আজও হামজা পথে বাধা দিয়ে বলল, আপুরা, আপনারা হয়তো আজও ভুল করছেন, বোনদের সেকশন ওদিকে। রাধিয়া বিরক্ত হয়ে বলল, জি, ভুলে নয়, ইচ্ছা করে এসেছি। হামজা অবাক হয়ে প্রশ্ন করল, মানে? রাধিয়া বিরক্তি নিয়ে বলল, মানে আমাদের আপনার আনাস ভাইয়ের সাথে একটু জরুরি কথা আছে। হামজা আরও অবাক হয়ে বলল, কি কথা? আপনারা আমাকে বলতে পারেন, আমি বলে দিচ্ছি। কেন, আপনি কি তার অ্যাসিস্ট্যান্ট? জি, তাই বলা যেতে পারে। না, কথাটা ওনাকে বলতে হবে। ওনাকে গিয়ে বলেন আমরা দুটো মেয়ে ওনার মতো একটা জবরদস্ত লোকের কোনো ক্ষতি করতে পারবো না, তাই সেফটির জন্য দরজায় অ্যাসিস্ট্যান্ট দাঁড়া করাতে হবে না। বোন, আপনারা ভুল করছেন, উনি আসলে কোনো মেয়েদের সাথে অতি জরুরি প্রয়োজন ব্যতীত কথা বলেন না, তাই। আচ্ছা ঠিক আছে, আপনারা অপেক্ষা করেন, আমি আনাসকে বলছি। জি প্লিজ। আনাস গভীর লেখালেখিতে ব্যস্ত, তাই বাহিরের দিকে লক্ষ্য করেনি। হামজা এসে ডেকে বলল, আনাস, আমার অনুমানই ঠিক ছিল। কেন, কি হয়েছে? ওই মেয়েগুলো আবার এসেছে, বলছে তোর সাথে জরুরি কথা আছে। হামজার কথায় অবাক হয়ে বাইরে বেরিয়ে এলো আনাস। এসে ক্ষীণ কণ্ঠে সালাম দিয়ে দৃষ্টি অবনত করে প্রশ্ন করল, জি বলুন, আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? এতক্ষণ মুখে খই
ফুটলেও আনাসকে দেখে আবারও বিব্রত হয়ে গেছে রাদিহা। কে জানে লোকটার চেহারায় কি আছে, দেখলে কেমন যেন নিজেকে হিপনোটাইজ লাগে। আনাস আসার পর থেকে আফিয়া গভীর দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে আছে। রাদিহা আনাসের দিকে হাঁ করে তাকিয়ে আছে দেখে মনে মনে খুশি হলো। তারপর পেছন থেকে রাদিহাকে একটা খোঁচা দিয়ে বলল, কিরে বল। আফিয়ার খোঁচায় রাদিহার ভাবনায় ছেদ পড়ল। নিজে মনে মনে লজ্জিত হয়ে চোখ নামিয়ে আমতা করে বলল, ভাইয়া আমরা আসলে আপনাকে সরি বলতে এসেছি। রাদিহার মুখ থেকে সরি শুনে আনাসও খানিকটা অবাক হলো। পরক্ষণই রাদিহা বলল, আমার আসলে সেদিন হাসপাতালে না জেনে আপনার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে হঠাৎ বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে মাথা কাজ করছিল না, তাই ভুল করে আপনার সাথে এমন আচরণ করে ফেলেছি। দয়া করে আপনি কিছু মনে করবেন না। আনাস খানিকটা অপ্রস্তুত হয়ে জবাব দিল, জি ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আশা করি আঙ্কেল দ্রুত সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আনাসের মার্জিত ভঙ্গিতে বলা কথাগুলো শুনে রাদিহার মন ছুঁয়ে গেল। মুগ্ধতার রেশ খানিকটা মুখেও ফুটে উঠল। তাই প্রফুল্ল চিত্তে জবাব দিল, জি আব্বু আগের থেকে এখন অনেকটাই সুস্থ, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগছে। জি আপনারা সাবধানে যাবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে নিজেই আর কথা না বাড়িয়ে সেখান থেকে প্রস্থান করল আনাস। আনাস চলে গেলেও তার প্রতি মুগ্ধতা গেঁথে গেছে রাদিহার মনে মনে ভাবছিল, ইস আরেকটু কথা বলে কি এমন হতো, লোকটা এমন কেন, একটাবার তাকালে কি আর হয়ে যেত। তবে যাই বলি, ওনার মাঝে আলাদা কিছু একটা আছে যা আর কারোর মাঝে নেই। রাদিহার গভীর চাহনি লক্ষ্য করে বলল আফিয়া, কিরে ডুবে গেছিস নাকি হুজুরের প্রেমে? রাদিহা কিছু না বুঝে জবাব দিল, বোধ হয়। আফিয়া অবাক হয়ে বলল, কি সত্যি নাকি? রাদিহা এবার অনেকটা লজ্জা পেয়ে বলল, রাদিহার সম্মতিতে যেন আফিয়ার মনে কোরবানির ঈদ লেগে গেল। মহা খুশি হয়ে সেখানে রাদিহাকে জড়িয়ে ধরে বলল, যাক এতদিনে তাহলে আমার প্রিয় বোনের কাউকে মনে ধরেছে। আল্লাহ, আমার তো ভেবেই খুব আনন্দ লাগছে। তবে রাদিহার মুখে এবার ভেসে উঠল চিন্তার ছাপ। কিন্তু আপু, উনি তো সম্পূর্ণ অন্য ক্যাটাগরির লোক, এখন পর্যন্ত আমার দিকে তাকারোনি একটাবার। উনি কি কখনো পছন্দ করবেন আমায়? আফিয়া চরম আগ্রহে বলল, প্রাথমিকভাবে দুজনেই দুজনকে পছন্দ করতে হবে এমনটা কোথায় লেখা আছে? উনি হুজুর মানুষ, তাই তোর দিকে তাকাননি। তাতে কি, তুই তো তার দিকে তাকিয়েছিস। আর তুই কি দেখতে শুনতে কোনো দিক থেকে কম নাকি যে তোকে পছন্দ হবে না? তুই ওনাকে ইমপ্রেস করবি, আর সেটাও আস্তে আস্তে। কি বলছো এসব আপু? এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? সবই সম্ভব। আমার তো খুবই ভয় লাগছে। আফিয়া হেসে জবাব দিল, প্রথম তো তাই এমন লাগছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। আচ্ছা চল এবার বাড়িতে এসেও রাদিহার মাথায় সারাক্ষণ শুধু আনাসের কথাই ঘুরছে। বারবার আনাসের সুদর্শন চেহারা আর তার চোখে ভেসে উঠছে। আনাসের মার্জিত কথা বলার ভঙ্গি, সুঠাম ব্যক্তিত্ব অল্প সময়ে তার মনে আনাসের প্রতি গভীর আগ্রহ তৈরি করে দিচ্ছে। সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করায় রাতে স্বপ্নেও ভেসে উঠেছে তারই ছবি। কি আশ্চর্য ব্যাপার, রাধিয়া লাল টুকটুকে বসে যে আনাসের সামনে দাঁড়িয়ে আছে, আর আনাস মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। ঘুম ভেঙে লাফিয়ে উঠে মনে মনে লজ্জা পেয়ে ভাবল রাধিয়া, এটা কিভাবে সম্ভব? উনি তো আমার দিকে তাকানো না। আচ্ছা যাই হোক, যে করে হোক ওনাকে যেহেতু মনে ধরেছেই, তাহলে একদিন না একদিন তো পাবই। সেদিন কলেজে যাওয়ার সোজা রাস্তাটা ছেড়ে ইচ্ছে করেই রওনা হলো লাইব্রেরির রাস্তাটা ধরে। মনে মনে ভাবনা, যদি একটাবার দেখা মেলে। ইচ্ছা মাফিক দেখাও মিলে গেল। আনাস মগে পানি নিয়ে ছিটিয়ে দিচ্ছে লাইব্রেরির সামনের ফুল গাছগুলোতে। লাইব্রেরি ওভারটেক করার সময়টুকুতে মুগ্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে রাদিহা। পেছন থেকে তাকে খোঁচা দিয়ে মজা করে বলছে আফিয়া, দেখিস দুলাভাইকে দেখতে গিয়ে যেন অ্যাক্সিডেন্ট করে আমাকে মেরে ফেলিস না, পরে আমার জামাইয়ের কি হবে? আফিয়ার কথায় লজ্জায় মাথা নিয়ে আসছে রাদিহার। সত্যি সে তার মনের অনুভূতিকে ধরতে পেরেছে। এ বেহায় মনটা 3বার দেখাতেই আনাসকে তার মন দিয়ে বসেছে। এও সম্ভব মাত্র 3বার দেখেছে। সম্পূর্ণ বিপরীত মেরুর একজনকে এভাবে ভালো লেগে যাবে এটা কখনো ভাবেনি রাদিহা। এরপর থেকে সবসময় এই রাস্তাটা দিয়েই কলেজে যাওয়া আসা করে রাদিহা আর আফিয়া। মাঝে মাঝে স্কুটি থামিয়ে আনাসকে দেখতে গিয়ে একদম সামনাসামনিও হয়ে গেছে। আবার মাঝে মাঝে লাইব্রেরিতে বই আনতে যাওয়ার বাহানায়ও লাইব্রেরির গেট থেকে উঁকি দিয়ে দেখতে গিয়ে ধরা খেয়েছে রাদিহা। তবে কেন যেন মনে হয় সব বুঝেও রাদিহাকে প্রতিবার এত ইগনোর করে আনাস। দাওয়াতি কাজের উদ্দেশ্যে ইতিমধ্যে সাদাতের সাথেও বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে আনাসের। তাই এখন সাদাতও প্রায় সময়ই লাইব্রেরিতে এসে সময় কাটায়। মাঝে মাঝে রাদিহা আর আফিয়াকেও নিয়ে আসে সাথে করে বন্ধুদের সেকশন থেকে বই পড়ার জন্য। রাদিহা যে আনাসের প্রতি দুর্বল এটা আরও বহু আগেই বুঝতে পেরেছে আনাস। তবে সব বুঝেও নিজেকে এসব থেকে কঠোরভাবে দূরে সরিয়ে রেখেছে সে। কারণ তার এখানে আসার উদ্দেশ্য শুধুমাত্র দিনের দাওয়াত ছাড়া আর কোনো কিছুতে ফোকাস করার সময় নেই তার। বহুদিন নিজের অনুভূতিগুলোকে সরাসরি আনাসের কাছে প্রকাশ করার ইচ্ছা করেছে রাদিহার।
তবে আনাসের ইগনোর আর তার গম্ভীর ব্যক্তিত্বের কারণে কখনো সাহস করে তার সামনে পর্যন্ত পৌঁছাতে পারেনি। তাই এই বিষয় নিয়ে খুবই চিন্তিত সে। আফিয়াও তার চিন্তার কারণ বুঝতে পেরে তাকে বুদ্ধি দিল, শোন, আনাস ভাইয়া পর্যন্ত কখনোই সরাসরি কথাটা পৌঁছাতে পারবি না তুই, তাই তার জন্য একটা মাধ্যম ব্যবহার কর। আফিয়ার কথায় অবাক হয়ে প্রশ্ন করল রাদিহা, মাধ্যম মানে? কিসের মাধ্যম? আফিয়া মনে মনে গম্ভীর চিন্তা ভাবনা করে বলল, এক কাজ কর, কথাটা তুই সাদাত ভাইয়াকে জানা। আফিয়ার মুখ থেকে সাদাতের নাম শুনেই ভয়ে ভয়ে বলল রাদিহা, আরে না না, কি বলছো এসব তুমি? সাদাত ভাইয়া আমার বড় ভাই, সে আমার আপন ভাইয়ের মতন, তাকে আমি এ কথা কিভাবে বলি? কেন, কি সমস্যা তাতে? সাদাত ভাইয়া ছোট থেকে আমাদের সাথে বন্ধুর মতো আচরণ করেছে, তাকে এই কথা বললে সে কিছুই মনে করবে না। তাছাড়া আনাস ভাইয়া এমনিতে সাদাত ভাইয়ার খুব পছন্দের একজন মানুষ, সে যদি জানতে পারে তুই আনাস ভাইয়াকে পছন্দ করিস, হতে পারে সে এতে অনেক খুশিও হবে। তাছাড়া সাদাত ভাইয়া তোকে অনেক ভালোবাসে, তাই সে তোর কথা ফেলতে পারবে না, তুই এই কথাটা তাকে জানা। শুরুতে সাদাতের কথা শুনে ভয় লাগলেও এখন যেন আফিয়ার বুদ্ধিটাই কাজে দিবে বলে মনে হচ্ছে রাদিহার, তাই অবশেষে আফিয়ার কথাতে সম্মতি দিয়ে বলল সে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকেই কথাটা বলবো আমি ভাইয়াকে, আশা করি এ ব্যাপারে সে আমার পাশেই থাকবে। থাকবে মানে অবশ্যই থাকবে। কথাটা বলে মনে মনে অসম্ভব খুশি আফিয়া। তার এই বুদ্ধিগুলো যে এত সহজে বাস্তবায়ন হবে এটা সে কখনো ভাবেনি। তাছাড়া স্পেশালি সাদাত ভাইয়াকে বিষয়টা জানানোর রিজন হচ্ছে তার মন থেকে রাদিহার চিন্তা পুরোপুরি মুছে ফেলা। এবার যেন সত্যি সত্যি সকল বুদ্ধি সঠিকভাবে কাজে দিচ্ছে। অনেক ভেবেচিন্তে সন্ধ্যাবেলায় সাদাতকে মেসেজ দিয়েছে রাদিহা, ভাইয়া তুমি কোথায়? একটু বাসায় আসবে, তোমার সাথে একটা জরুরি কথা বলবো। বাজারের ক্লাবে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল সাদাত। হঠাৎ রাদিহার মেসেজ পেয়ে দ্রুত ছুটে এলো বাসায়। মনে মনে তারও গভীর চিন্তা, কি বলতে চায় রাদিহা যে আজ হঠাৎ এত ইমার্জেন্সি মেসেজ দিয়ে আসতে বলেছে। গভীর কৌতূহল নিয়ে বাসায় এসে দেখতে পেল তার রুমে বসে তার জন্য অপেক্ষা করছে রাদিহা। সাদাতকে দেখতে পেয়ে অনেকটা ভয় জড়ানো কণ্ঠে বলল, ভাইয়া আমি তোমাকে একটা কথা বলতে চাই, জানি না আমার কথাগুলো শুনে তুমি কেমন রিয়েক্ট করবে, তবে বিশ্বাস করো আজ অনেক সাহস জুগিয়ে এসেছে কথাগুলো বলবো বলে, আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না। রাদিহার কথাগুলোতে যেন সাদাতের বুকের ভেতর কেউ হাতুড়ি পেটা করছে। অসম্ভব আগ্রহে মনে মনে ভেসে উঠছে একটাই চিন্তা, এভাবে এত সাহস নিয়ে আমাকে কি বলতে চায় রাদিহা? তাহলে কি রাদিহাও আমাকে পছন্দ করে? হায় আল্লাহ, তোমার কাছে লাখো কোটি শুকরিয়া। এতদিন ভয়ে ভয়ে যে কথাটা সাদাত রাদিহাকে বলতে পারেনি, আজ রাদিহাই সে কথাটা তাকে বলতে চলেছে। কথাটা ভেবে অজানা এক সুখ ভেতরটা যেন ভরে উঠছে তার। তারপর অতি আগ্রহ নিয়ে এগিয়ে এসে বলল, কি বলতে চাস তুই? নির্দ্বিধায় বল, আমি শুনছি। রাধিয়া ভয়ে সংকুচিত হয়ে বলল, ভাইয়া কথা দাও, কথাটা তুমি শুনে আমার প্রতি রাগ করবে না। এখন যেমন আমাকে ভালোবাসো আদর করো ঠিক তেমনই করবে, কথা দাও। সাদাত মনে মনে হেসে বলল, পাগলি আমার, তখন আরো বেশি ভালোবাসবো, শুধু একবার বল না তুই। মুখে বলল, হ্যাঁ বল, কিছু বলবো না। ভাইয়া আমি আনাস ভাইয়াকে পছন্দ করি। কথাটা শোনা মাত্র যেন চারপাশটা কেমন ঝাপসা লাগতে শুরু করলো সাদাতের। মনে হলো সে যেন ভুল শুনছে, তাই নিশ্চিত হতে পুনরায় প্রশ্ন করল, কাকে পছন্দ করিস? রাধিয়া এবার অকপটে বলল, তোমার বন্ধু আনাসকে। রাধিয়া আর কিছু বলার আগেই সাদাতের অন্তরটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। নিশ্চুপ হয়ে নিজ জায়গাতে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। রাধিয়া সাদাতের রিয়েকশন বুঝতে না পেরে আবারও ডেকে বলল, ভাইয়া কি হয়েছে? এবার অনেক কষ্টে নিজেকে সংযত করে শান্ত কণ্ঠে বলল সাদাত, রাধিয়া যা এখান থেকে, এই মুহূর্তে এখান থেকে চলে যা। সাদাত রেগে আছে এটা বুঝতে পারল রাধিয়া, তাই তাকে শান্ত কণ্ঠে বোঝাতে চাইল, ভাইয়া শোনো আমার কথাটা, আমি সত্যি অনেক পছন্দ করি তাকে। এই অবধি বলতে সাদাত প্রচণ্ড জোরে পাশে থাকা দেওয়ালে একটা ঘুষি বসিয়ে রাগে ফেটে পড়ে বলল, কি সমস্যা তোর? তোকে আমি যেতে বলেছি না, শুনতে পাসনি? মুখের কথা আর মনের অনুভূতি বুঝতে পারাটা তোর জন্য খুব কঠিন, তাই না? আসলে এতে তোরই বা কি দোষ? তোর মতো মেয়েরা তো এমনই হয়, শুধু নিজের পছন্দটুকু বুঝে আর নিজের স্বার্থটুকুই চেনে, পর তো পরই হয়। আসলে তুই কখনো আপনি ছিলি না আমার। রাধিয়া জানতো যে তার কথাগুলো শুনলে সাদাত খুব রাগ করবে, তবে তার রাগের মাত্রা যে এতটুকু হবে সেটা সে কখনোই অনুমানও করতে পারেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত মনে কষ্ট পাবে এমন কোনো আচরণ করেনি সাদাত, অথচ আজ এত বড় বড় কথাগুলো শুনিয়ে দিল সে। সাদাতও আজ দাদির মতো করে নিজের জায়গা দেখিয়ে দিয়েছে রাধিয়াকে। সত্যি আমি তাদের আপন কেউ না। আজ যদি আমি তার নিজের বোন হতাম তাহলে কখনো এমন আচরণ করতে পারত? কথাগুলো ভেবেই কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে এসেছে রাধিহা। নিজের ঘরে এসে অঝরে কেঁদে বুক ভাসাচ্ছে। মনে মনে ভেবে যাচ্ছে আজ নিজের বোন না বলে তাকে এভাবে বলছে সাদাত। তবে সাদাতের মনের অনুভূতি কল্পনাতেও আনতে পারেনি রাধিহা। তার প্রতি ভালোবাসা থেকে যে বিষয়টা সহ্য করতে না পেরে কথাগুলো বলেছে সাদাত, এটা কোনোভাবেই ভাবেনি রাধিহা। অপরদিকে রাধিহার মুখ থেকে আনাসের নামটা শুনে পুরো দুনিয়াটা উলট পালট করে
করে দিতে ইচ্ছা হচ্ছে সাদাতের। বুকের ভেতরটা অসহনীয় ব্যথায় টলমল করছে। ব্যথাটা সহ্য করতে না পেরে তখনই বাসা থেকে বেরিয়ে চলে গেল ক্লাবে। প্রায় 2-3 ঘন্টা সেখানে বসে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সাদাত। দেখতে দেখতে রাতের প্রায় 10টা বেজে গেছে। অবশেষে মাথাটা বহু কষ্টে ঠান্ডা করে 2টো আইসক্রিম কিনে বাসায় ফিরল সাদাত। বাসায় ফিরে জানতে পারল সেই তখন থেকে এখন অবধি অনবরত কেঁদে যাচ্ছে রাধিহা। লতিফা বেগম, আফিয়া সবাই মিলে শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হলে অবশেষে নিজেকে আর ধরে রাখতে না পেরে রাধিয়ার কাছে ছুটে গেল সাদাত। গিয়ে দেখল বিছানায় কোনায় বসে হাঁটুতে মুখ লুকিয়ে কাঁদছে রাধিহা। তাই ঘরে গিয়েই সবাইকে আমি দেখছি বলে চলে যেতে বলল সাদাত। এত কিছুর পরে রাধিয়ার প্রতি সাদাতের মায়া দেখে মনে মনে হিংসায় ফেটে পড়ল আফিয়া। ইচ্ছে না থাকা সত্ত্বেও সেখান থেকে যেতে হলো তাকে। এত কিছুর পরেও রাধিয়াকে এভাবে কাঁদতে দেখে তার জন্য খুব মায়া হচ্ছে সাদাতের। তাই পাশে বসে মাথায় হাত দিয়ে ডাক দেয়, রাধিহা, রাধিহা, ওঠ, থাক আর কাঁদিস না। এই দেখ তোর জন্য কি এনেছি, তোর জন্য তোর পছন্দের আইসক্রিম নিয়ে এসেছি, ওঠ। সাদাতের কণ্ঠে মাথা তুলে তাকালো রাধিহা। তবে পূর্বে সাদাতের বলা কথাগুলো মনে পড়তেই কান্নার গতি আরও বেড়ে গেল তার। দুঃখে কষ্টে আমি খাবো না বলে মুখটা ঘুরিয়ে নিল। এ অবস্থায় রাধিহাকে দেখে এক্ষুনি তাকে বুকে আগলে নিতে ইচ্ছা হচ্ছে সাদাতের। তবে রাধিহা তো সে অধিকার দিবে না তাকে। তবুও এই মুহূর্তে মনের সব দুঃখ ভুলে রাধিহার মাথায় হাত রেখে বলল, আচ্ছা আমার ভুল হয়েছে, তখন রাগের মাথায় এগুলো বলা আমার উচিত হয়নি, আর কাঁদিস না। আমি আর কখনো এভাবে বলবো না, তোকে কথা দিলাম। এবার কান্না বন্ধ কর। সাদাতের সান্ত্বনায় এবার আরো কাঁদতে কাঁদতে বলল রাধিহা, তুমি কিভাবে আমাকে আজ পর বলতে পারলে ভাইয়া? ছোট থেকে এখন পর্যন্ত কোনোদিন আমি তোমাকে পর ভাবিনি, সবসময় ভেবেছি তুমি আমার আপন ভাই। তুমি কিভাবে আমাকে আজ দাদির মতো পর বলতে পারলে? রাধিয়ার মুখ থেকে আপন ভাই কথাটা শুনে আবারও মনটা বেশিয়ে উঠল সাদাতের। তবুও নিজেকে শক্ত রেখে রাধিয়ার মাথায় সান্ত্বনার চাপড় দিয়ে বলল, কে বলেছে তোকে আমি পর মনে করি? তুই তো জানিসই না, তুই তোর থেকেও বেশি আপন আমার। তুই এভাবে কাঁদলে আমি কষ্ট পাই রাধিহা, আর কাঁদিস না প্লিজ। যা চাইবি সব এনে দিব, সব কথা শুনবো তোর, তবুও কান্না থামা প্লিজ। সাদাতের কথায় এবার বহু কষ্টে নিজেকে শান্ত করে হাত দিয়ে 2 চোখ মুছে আহ্লাদের স্বরে বলল রাধিহা, যা বলবো সব শুনবে? এক মুহূর্তের জন্য রাধিহার এ মুখটা দেখে সব ভুলে গেল সাদাত। হ্যাঁ, তুই চাইলে জীবনটাও নিয়ে নে, থাক, তোমার জীবন লাগবে না আমার। তুমি শুধু আনাস ভাইকে বলো আমার ভালোবাসার কথা, তাহলেই হবে। রাধিয়ার এই কথা যেন পুনরায় থমকে গেল সাদাতের পৃথিবী। তবে যে আর কিছুই করার নেই তার। ভালোবেসেছে মানে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করেছে। এখন দেহের মৃত্যু না হলেও যে মনের মৃত্যু বারবার হবে তা মেনে নিতেই হবে। কি হলো ভাইয়া, তুমি চুপ করে আছো কেন? রাধিয়ার ডাকে ভাবনা ছেদ পড়লে শান্ত কণ্ঠে প্রশ্ন করল সাদাত। আনাসকে কি অনেক পছন্দ করিস রাধিহা? রাধিয়া উদ্বিগ্ন হয়ে জবাব দিল, অনেক ভাইয়া, যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে। যদিও তা আমার নিজেরই বুঝে উঠতে একটু সময় লেগেছে। মনে মনে ভাবল সাদাত। নিজের মনকে বুঝতেই তোর সময় লেগে যায়, তাহলে তুই কিভাবে বুঝবি আমার মনের অবস্থা? কি হলো ভাইয়া, তুমি বলবে তো? সাদাত গম্ভীর স্বরে জবাব দিল, ঠিক আছে বলবো। এবার যেন খুশির কোনো সীমা রইল না রাধিহার। সাদাত রাধিহার খুশি দেখে শত কষ্টের মাঝেও নিজেকে সান্ত্বনা দিয়ে বলল, তুই তো ভালোবাসিস ওকে, তাহলে ওর খুশিতেই খুশি থাক। আচ্ছা আমি যাই তাহলে, বলে ওখান থেকে বেরিয়ে গেল সাদাত। সেদিন রাতে আর 2 চোখের পাতা এক করতে পারেনি সাদাত। পরদিন হৃদয়ে পাথর বেঁধে উপস্থিত হয়েছে লাইব্রেরিতে। এ সময় সাদাতকে লাইব্রেরিতে দেখে হাসি মুখে তার সাথে কুশল বিনিময় করল আনাস। তবে এসেছে থেকে আনাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবছে সাদাত, হয়তো আমি ওনার মতো নই, তাই এত কাছে থেকেও তোর পছন্দের পাত্র হতে পারেনি রাধিহা। তুই তো আমাকে বরবাদ করার ফন্দি করেছিস, তাহলে এত নিষ্ঠুরভাবেই কেন বল? তুই আনাসকে পছন্দ করিস এই কথাটাই তো আমার জন্য মৃত্যু তুল্য। তারপর আবার সেই ভালোবাসার কথা তুই আমাকে দিয়ে তার নিকট পৌঁছাচ্ছিস। এতটা নির্মম আমার জন্য তুই না হলেও পারতি। সাদাতকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আনাসি প্রশ্ন করল, ভাই আপনি কি কিছু বলবেন আমাকে? সাদাত গম্ভীর কণ্ঠে জবাব দিল, জি আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। জি বলুন। ভাই আমার চাচাতো বোন রাধিয়া আপনাকে খুব পছন্দ করে, বিশ্বাস করুন ও আপনাকে অনেক বেশি পছন্দ করে। ও খুব ভালো একটা মেয়ে। আমি জানি আপনি ধার্মিক মানুষ, তাই বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের কথা আপনার সামনে বলাটাও লজ্জার বিষয়। তাই আমি আমাদের তরফ থেকে আপনার নিকট বিয়ের প্রস্তাব উপস্থাপন করছি। আপনি কি বিয়ে করবেন রাধিয়াকে? আচমকায় সাদাতের মুখ থেকে এ ধরনের কথায় যেন থমকে গেল আনাস। এসব কি বলছে সে? যে ব্যাপারটা নিয়ে আগে কখনো চিন্তা করেও দেখেনি সে ব্যাপারে কিভাবে কিছু বলবে? তাই খানিকক্ষণ নিস্তব্ধ থেকে শান্ত ভঙ্গিতে জবাব দিল আনাস, দেখুন ভাই, আমি আপনার এই প্রস্তাবটাকে সম্মান করি, তবে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি এই প্রস্তাবটা গ্রহণ করতে পারলাম না। ভাই আমি সবসময় দোয়া করব আপনার বোনের জন্য, আল্লাহ ওনাকে অনেক উত্তম প্রতিদান দেবেন ইনশাল্লাহ। আনাস ভেবেছিল তার এই কথাতে হয়তো সাদাত খুব কষ্ট পাবে, কিন্তু দুঃখের জায়গায় তার চেহারায় ফুটে উঠল বিজয়ের হাসি।
তাই তার মনের অবস্থা কিছুই বুঝে উঠতে সক্ষম হলো না আনাস। সাদাত তখনই খুশি মনে আনাসের থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলো। বাসায় এসে প্রথমে একটু দুঃখী দুঃখী ভাব নিয়ে রাধিহার কাছে গেল। সাদাতকে দেখে অতি আগ্রহে ফোন ঘাটাঘাটি করতে থাকা রাধিহা চরম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া, কিছু বলবে? সাদাত দুঃখে মুখ করে বলল, হ্যাঁ কি বলো। রাধিহা, আমি জানি তুই কথাটা শুনলে খুব কষ্ট পাবি। শুরুতে খুব আগ্রহ নিয়ে কথাটা শুনতে চাইলেও এবার আর বুঝতে বাকি রইল না কিছুই। সব বুঝেও প্রশ্ন করলো, কি হয়েছে পরিষ্কার করে বলো ভাইয়া। রাধিহা, আজ আমি লাইব্রেরিতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আনাস ভাইয়ের সাথে দেখাও হলো। তারপর তাকে আমি তোর মনের কথা জানালাম, সাথে বিয়ের প্রস্তাবটাও দিলাম। তবে সে এ পর্যন্ত বলতেই রাধিহার মুখটা অন্ধকার হয়ে গেল। সে সাদাতের মুখের কথা কেড়ে নিয়ে বলল, প্রস্তাব গ্রহণ করেনি তাই না? হ্যাঁ, তবে তুই চিন্তা করিস না, আমরা তোর জন্য এমন কাউকে খুঁজে বের করব যে তোকে সবসময় অনেক ভালোবাসবে, সবসময় আগলে রাখবে। কথাগুলো বলার সময় রাধিয়ার দুই চোখ বেয়ে অঝরে ঝরে পড়ছে অশ্রুকণা। তবুও নিজেকে শক্ত রেখে বলল, থাক ভাইয়া, আমার জন্য কাউকে খোঁজা লাগবে না, বলে উঠে চলে গেল। রাধিয়া হয়তো আনাসকে না পেয়ে কাঁদছে, তবে তাকে পাওয়ার এক বুক আশা নিয়ে মনে মনে আজ প্রচণ্ড খুশি সাদাত। তার খুশি যেন আকাশে বাতাসে ভাসিয়ে দিলেও তা মিলবে না। রাধিয়া মনটাকে খারাপ করে চলে গেল তার নিজের হাতে লাগানো গাছগুলোর কাছে। মনটা আজ তার প্রচণ্ড বিষণ্ণ। মনে মনে আনাসের প্রতি তার খুব অভিমান হচ্ছে। কেন কেন লোকটা এমন করলো আমার সাথে? তার জন্য আমি মনে মনে কত কিছু ফেস করলাম, আর সে আমার ভালোবাসার কোনো মূল্য দিল না। আমি কি তার জন্য এতটাই অযোগ্য যে সোজা না করে দিল? কথাটা বলে কান্নায় ভেঙে পড়ল রাধিহা। সেদিন রাতেও তার গলা দিয়ে একটা ভাতও নামাতে পারেনি কেউ। সাদাতও এসে অনেক চেষ্টা করেছে, তবে কাজ হয়নি। তখন পর্যন্ত কিছুই বুঝতে পারছিল না আফিয়া। তবে সাদাতের মুখের প্রফুল্লতা আর মুচকি হাসি দেখে বুঝতে পারল হয়তো আনাস ভাই রাধিহাকে রিজেক্ট করে দিয়েছে। কথাটা বুঝতে পেরেই আনাসের প্রতি চরম ক্ষোভ হলো আফিয়ার। মনে মনে ভাবলো, লোকটা সমস্যা কি? রাধিয়ার মতো একটা মেয়েকে রিজেক্ট করার কি আছে বুঝলাম না। সাদাত সহ সবাই চলে গেল। আফিয়া এসে বসলো রাধিয়ার পাশে। কিরে, মন খারাপ? রাধিয়া কর্কশ কণ্ঠে জবাব দিল, না। আফিয়া মুখে একটা মিথ্যা হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ আমি জানি তো। আচ্ছা তুই একদমই মন খারাপ করিস না, কাল আমি গিয়ে বলবো কথা ওনার সাথে। ওনাকে সরাসরি জিজ্ঞেস করবো সমস্যাটা কি ওনার। এত কিসের ইগো ওনার? আমার বোনের মাঝে কিসের এত কমতি আছে তাও জিজ্ঞেস করব। কথাগুলো বলে রাধিয়ার মনোভাব বোঝার চেষ্টা করছে আফিয়া। তখন রাধিয়াও কিছু একটা চিন্তা করে নিজের চোখগুলোকে মুছে বলল, থাক আপু, তোমার জিজ্ঞেস করতে হবে না, আমি জিজ্ঞেস করব। কাল আমি সরাসরি কথা বলবো ওনার সাথে, তারপর দেখি উনি কি বলেন। রাধিয়ার কথাগুলো শুনে মুখের কোণায় একটা হাসির তীক্ষ্ণ রেখা ভেসে উঠল আফিয়ার। যাক, টোপটা এবার জায়গা মতোই পড়েছে। রাধিয়ার মনে এখনও আনাসকে পাওয়ার তীব্র আগ্রহ কাজ করছে। পরদিন কলেজে যাওয়ার পথে প্রায় ৩০ মিনিট যাবৎ লাইব্রেরির সামনে আনাসের জন্য অপেক্ষা করেছে রাধিহা। তবে আনাসকে কোথাও দেখতে না পেয়ে অবশেষে কলেজে যেতে হয়েছে। আসার সময়ও সেম অবস্থা দেখে বাধ্য হয়ে লাইব্রেরিতে প্রবেশ করে আনাসের কথা জিজ্ঞেস করলে হামজা জানিয়েছে আনাস কিছুদিনের জন্য তাদের বাড়িতে গেছে। পরপর 2 দিন আনাসের সাথে দেখা করতে লাইব্রেরিতে গিয়েও তাকে না পেয়ে পরে বাসায় এসে বাধ্য হয়ে সাদাতের ফোন থেকে লুকিয়ে আনাসের নাম্বার কালেক্ট করে আনে আফিয়া। নাম্বার পেয়ে আনাসের ফোনে কল দেয় রাধিহা। 2-3 বার কল বাজার পর ওপাশ থেকে রিসিভ হয়। কল রিসিভ হতে সালাম দিয়ে মেয়ে কণ্ঠ শুনতে পেয়ে চমকে ওঠে রাধিহা। ভয় ভয় জিজ্ঞেস করে, কে আপনি? আনাস ভাইয়া কোথায়? ওপাশ থেকে জবাব আসে, আমি আনিসা, আপনার আনাস ভাইয়ের ছোট বোন। আপনার আনাস ভাইয়া গোসল করতে গেছে, তাই আমি কলটা রিসিভ করেছি। কিন্তু আপনি কে? কলটা অন্য কেউ নয়, আনাসের ছোট বোন রিসিভ করেছে শুনে কিছুটা শান্তি পেল রাধিহা। তখনই ওপাশ থেকে ভেসে এলো প্রিয় কণ্ঠ, কে ফোন দিয়েছে আনিসা? দেখি এদিকে নিয়ে এসো। একটা আপু কল দিয়েছে ভাইয়া। আপু কথাটা শুনে খানিকটা অবাক হলো আনাস। মনে মনে ধারণা হলো হয়তো রাধিহার কথাই, কেননা হামজা তাকে ইতিমধ্যেই ফোন করে জানিয়েছে রাধিহা তার সাথে দেখা করতে আসার কথাটা। তাই নিশ্চিত হতে ফোনটা কানে তুলে সালাম দিতে অপর পাশ থেকে টুপ করে কেটে গেল কলটা। আনাস বেশ অবাক হয়ে তাকিয়ে রইল ফোনের স্ক্রিনে ভেসে থাকা নাম্বারটার দিকে। তারপর সে বিষয় আর ভ্রুক্ষেপ না করে চলে গেল ড্রয়িং রুমে। সে একটা সমস্যার সমাধান করতে হঠাৎ করে এভাবে বাড়িতে এসেছে। আজ অনেকদিন পরে নিজের একমাত্র ফুপুর সাথে দেখা। চেহারাটা আর আগের মতো মসৃণ নেই, বয়সের ছাপ পড়ে কুচকে গেছে কিছুটা। ড্রয়িং রুমে ঢুকে সালাম দিল আনাস। এত বছর পর আনাসকে সরাসরি দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল আকলিমা। আনাসও নিজের ফুপুকে আর বাধা দিল না। আনাসের বুকে মাথা রেখে অঝরে কাঁদছে আকলিমা। আনাস এবার ফুপুর মাথায় হাত রেখে তাকে শান্ত করতে চাইল। কেঁদো না ফুপু, শান্ত হও। আকলিমা কান্না বিজড়িত কণ্ঠে জবাব দিল, বাবা আমাকে মাফ করেছিস তোরা? আনাস শান্ত কণ্ঠে বলল, তুমি আল্লাহর কাছে তওবা করো ফুপু, তিনিই দয়াশীল।
মানুষ তোমাকে মাফ করতে না চাইলেও তিনি তোমাকে ফিরিয়ে দেবেন না আশা করি। তবে যাদের হক তুমি নষ্ট করেছ তাদের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন ছিল। তবে দুঃখের বিষয় তারাও আর এই দুনিয়াতে নেই। বাবা, আমি অপরাধ করেছিলাম, চরম অপরাধ। আমার কারণে আমি আমার সন্তানকে হারিয়েছি। আকলিমার কান্নায় 2 চোখ ভিজে উঠেছে শাহেদা বেগমের। তবুও তিনি চোখে মুখে আকলিমার প্রতি একটা ঘৃণা রেখে বললেন, তুমি চিন্তা করো না আকলিমা, আমরা তোমাকে ক্ষমা করতে না পারলেও তোমার পিতৃ সম্পদ, তোমার হক তোমাকে বুঝিয়ে দিয়ে দেব। আকলিমা আরো কান্নায় ভেঙে পড়ে বলল, ভাবি, এই দুনিয়ায় আল্লাহ আমাকে সম্পদের টাকা পয়সার কোনো অভাব দেননি। যেটার অভাব দিয়েছেন সেটা হলো মানুষের ভালোবাসা। তাই আমি এবার এখান থেকে সম্পদ নিতে আসিনি, আমি শুধু আপনাদের ভালোবাসা চাই। শাহেদা মুখ বাঁকিয়ে বলল, দুঃখিত বোন, আমরা কোনো সন্তানের খুনিকে, স্বামীর খুনিকে ভালোবাসতে পারবো না। আমাদের ভালোবাসা এত সস্তা না। কথাটা শুনে আকলিমার কান্না বিজড়িত কণ্ঠে বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমি নিজের হাতে খুন না করলেও আমি তাদের মৃত্যুর জন্য দায়ী। এবার আনাস তার ফুপুকে থামিয়ে দিয়ে বলল, না ফুপু, মৃত্যুর পেছনে কারো হাত থাকে না। তুমি হয়তো ভুল করেছ, তবে তাদের মৃত্যুটা আল্লাহ চেয়েছেন বলেই হয়েছে। সেদিন বাবার বাড়িতে আকলিমাকে মেনে নিতে না চাইলেও আনাসের অনুরোধে তাকে বাড়িতে আসার অনুমতি দিয়েছেন সামাদ সাহেব। নিজের বাড়িতে এ ঝামেলার সমাধান করে পরদিন নিজের দায়িত্বের প্রতি সচেতন হয়ে লাইব্রেরিতে ফিরে এসেছে আনাস। সেদিন মনে অনেকটা রাগ অভিমান নিয়েই আনাসকে কল দিয়েছিল রাধিহা। ভেবেছিল অনেক কিছু জিজ্ঞেস করবে, তার মাঝে কিসের কমতি, কোন অপরাধের কারণে তাকে বিয়ে করা যাবে না এসব জানতে চাইবে। তবে আনাসের কণ্ঠ শুনেই যেন সে বোধশক্তিহীন হয়ে পড়ে। যা মাথায় থাকে সেসব কিছুই আর মনে থাকে না। তাই সেদিনও আর কিছু বলা হলো না। প্রতিদিনের রুটিন অনুযায়ী আজও লাইব্রেরির সামনে দিয়ে কলেজ থেকে ফিরছিল রাধিহা। হঠাৎ চোখে পড়ল আনাসকে। সকালে খোঁজ নিয়ে জানতে পেরেছিল আনাস এখনও ফেরেনি। তবে এখন তাকে দেখতে পেয়ে কোনো রকম স্কুটি থেকে নেমে লাইব্রেরির দিকে এগিয়ে গেল। কাউন্টার সেকশনে বসে বইয়ের লিস্ট করছিল আনাস। এ সময় সামনে 2জন মেয়েকে দেখে অনেকটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল সে। রাধিয়া আজও মনে ক্ষোভ নিয়ে এসেছে, তবে আনাসকে দেখেই যেন সে ক্ষোভ বাতাসে মিলিয়ে গেল। আনাসও আজ রাধিহার আসার কারণ মনে মনে আন্দাজ করতে পেরেছে। তবুও নিজেকে শান্ত রেখে সালাম দিয়ে বলল, সম্মানিত মহোদয়া, এটা আমাদের ভাইদের সেকশন, বোনদের সেকশন অপোজিট সাইডে। আপনাদের কোনো বিষয়ে সাহায্য লাগলে দয়া করে আমাদের দায়িত্বশীলা বোনের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। এবার কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল রাধিয়া, না, আমি বুঝতে পারিনি আপনার কথা। তাছাড়া আমার বোনদের সেকশনে কোনো কাজ নেই, আমি আপনার সাথে জরুরি কথা বলতে এসেছি। রাধিয়া কি বলতে চায় তা আনাস জানে, তবুও কিছু না বোঝার ভঙ্গিমায় জবাব দিল, বোন, এটা একটা ইসলামিক লাইব্রেরি, একটা ইসলামিক প্রতিষ্ঠান, আর আমি এই প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা। লাইব্রেরির ব্যাপারে কোনো প্রয়োজনীয় কথা থাকলে তো তা আপনি এই মুহূর্তে আমাকে জানাতে পারেন। তাছাড়া প্রতিষ্ঠানের ভেতরে কোনো আউটসাইডের কথাবার্তা এলাও না। আশা করি বিষয়টি আপনি বুঝতে পেরেছেন, ধন্যবাদ বলে নিজের পূর্বের স্থানে গিয়ে বসলো আনাস। রাধিয়া বুঝতে পারল আনাস তার সাথে কোনো কথা বলতে চায় না, তাই এভাবে বলেছে। তাই খানিকক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে রেগে মেগে বাসায় চলে গেল। রাধিয়া যে রেগে বেরিয়ে গেছে তা আনাস বুঝতে পারল। এরপর ভাবল হয়তো আর কখনো লাইব্রেরিতে আসবে না রাধিহা। তবে রাতের বেলায় আবার একটি আননোন নাম্বার থেকে ফোন এলো আনাসের ফোনে। লাইব্রেরি থেকে বই নিতে আসা অনেক ছেলে আনাসের নাম্বার নিয়ে যায়। তাদের মাঝে কেউ ভেবে কলটা রিসিভ করে সালাম দিল আনাস। তবে ওপাশ থেকে ভেসে এলো মেয়েলি কণ্ঠ। কণ্ঠটা শোনা মাত্রই কলটা কেটে দিল আনাস। কেটে দেওয়ার পরেও পরপর 4-5টা কল এলেও রিসিভ না করে ফোনটা সাইলেন্ট করে রাখলো আনাস। শেষে একটা মেসেজ এলো, আপনার সাথে আমার অনেক জরুরি কিছু কথা আছে। এই কথাগুলো বলতেই আজ লাইব্রেরিতে গিয়েছিলাম, তবে আপনি শুনতে চাইলেন না। বললেন ওইটার একটা ইসলামিক প্রতিষ্ঠান, তাই আউটসাইড কথাবার্তা বলা যাবে না। কিন্তু এখন তো লাইব্রেরির বাইরে আছেন, তো এখন কেন ফোন রিসিভ করছেন না? শোনেন, আপনাকে বলে দিচ্ছি, আপনি যদি আমার কল রিসিভ না করেন তো আমি প্রতিদিন লাইব্রেরিতে গিয়ে আপনার সাথে দেখা করে আসব। এখন আপনি ডিসাইড করুন আপনি কি চান। যদি চান আমি প্রতিদিন লাইব্রেরিতে আসি তাহলে কল রিসিভ করেন না, তাতে বরং আমারই ভালো। ওকে, ভালো থাকুন। মেসেজটা পাঠিয়ে মনের মাঝে এক অজানা শান্তি অনুভব হচ্ছে রাধিহার। দেখি এখন কি করেন উনি। যদি কল ব্যাক না করেন তাহলে সত্যি সত্যি প্রতিদিন যাব লাইব্রেরিতে। তবু ওনাকে আমার সাথে কথা বলতেই হবে। আমি রাধিয়া বিনতে রফিক। আর উনি কি আমাকে মগের মূলক পেয়েছেন নাকি যে যেভাবে ইচ্ছা অবহেলা করবেন? কথাগুলো আফিয়াকে বলার মধ্যে ফোন বেজে উঠল রাধিহার। ফোনটা বাজার সাথে সাথে রাধিয়া আফিয়া দুজনেই চমকে উঠে চুপি চুপি বারান্দায় চলে গেল, যেন কেউ শুনতে না পায়। এতক্ষণে মুখে অনেক কিছু বললেও কলটা রিসিভ করে কানে ধরতে সমস্ত শরীর যেন কাঁপছে রাধিহার। ওপাশ থেকে কর্কশ কণ্ঠে সালাম ভেসে এলো। রাধিয়া কোনো রকমের সালামের জবাব দিয়ে বলল, কেমন আছেন? আনাস রাধিহার কথার প্রত্যুত্তরে কিছু না বলে শক্ত কণ্ঠে বলল, জি, আপনার যা বলার এক বাক্যে বলুন দয়া করে। আনাসের কথায় মনে মনে বিরক্ত হলো রাধিহা। মনে মনে ভাবল উনি কেমন রসকসহীন একটা মানুষ। তারপর আমতামতা করে বলল, আমি আপনাকে পছন্দ করি। আনাস শান্ত কণ্ঠে বলল, এটা ছাড়া আর কিছু বলার না থাকলে আমি কল রাখছি। আপনি কেমন মানুষ বলুন তো? ফোন রাখছি মানে কি?
আমি আপনাকে যেটা বলেছি সেটার উত্তর কি এটা? যে না, আপনি যে কথা বলেছেন সেটার উত্তর আরও আগে আমি আপনার ভাইয়াকে জানিয়ে দিয়েছি, তাই বারবার রিপিট করার প্রয়োজন মনে করছি না। হ্যাঁ, আপনার উত্তর আমি শুনেছি, তবে কেন আমাকে রিজেক্ট করেছেন সেটাই জানতে চাইছি। কারণ আমি এখন বিয়ে করতে আগ্রহী নই। দেখুন, আমি এখানে শুধুমাত্র ইসলামের দাওয়াতের কাজ করার উদ্দেশ্যে এসেছি, এছাড়া অন্য কিছু নিয়ে ভাবতে চাইছি না। দয়া করে আপনি বিষয়টি বোঝার চেষ্টা করুন। আপনি যেটা করছেন সেটা আবেগ। আমি বা আপনি দুজনেই সম্পূর্ণ বিপরীত মেরুর, তাই এটা কোনোদিনও সম্ভব নয়। আমার উত্তর এতটুকুই, আশা করি আপনি আর আমাকে বিরক্ত করবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে ফোনটা কেটে দিল আনাস। রাধিয়া এখনও ফোনটা কানে ধরে রেখেছে, তবে উনি এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন তা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি। পাশ থেকে আফিয়া বলল, ওহ, তাহলে এখন বিষয়টি বুঝতে পেরেছি। উনি হয়তো চায় তুইও ওনার মতো ধার্মিক হ। এখনও আফিয়ার কথা পুরোপুরি বুঝতে পারল না রাধিয়া, তাই হা করে খানিকক্ষণ তার দিকে তাকিয়ে রইল। কিরে, আমার কথা বুঝতে পারিসনি তাই তো? চল তোকে বুঝিয়ে বলছি। শোন, আনাস ভাই হচ্ছেন একজন হুজুর মানুষ। সে অবশ্যই তার জীবনে এমন কাউকে চায় যে তার মতো হুজুর। এখন তুই তো তেমন মেয়ে না, তাই হয়তো তিনি বলেছেন যে তোরা দুজনই বিপরীত মেরুর। আমার মনে হয় তিনি ইনডিরেক্টলি ভাবে তোকে বোঝাতে চেয়েছে যে তুইও যেন ধার্মিক হোস। আফিয়ার কথাগুলো শুনে অবাক হয়ে বলল রাধিয়া, তাহলে আপু আমি এখন কিভাবে ধার্মিক হব? আমি তো কোনোদিন ঠিকভাবে 5 ওয়াক্ত নামাজও পড়িনি। রাধিয়ার কথায় খানিকক্ষণ ভেবে জবাব দিল আফিয়া। রাধিয়া, তাহলে এক কাজ কর, তুই না এখন থেকে মাদ্রাসায় ওই মেয়েদের মতো বোরকা হিজাব পরা স্টার্ট কর। তারপর একদিন বোরকা হিজাব পরে ওনার সামনে যাবি, দেখবি ওই অবস্থায় তোকে দেখে উনি কেমন পটে গেছেন। কি বলছো আপু? ওইরকম একজন কঠোর হৃদয়ের মানুষ আমাকে শুধু বোরকা হিজাব পরলে মেনে নেবেন? কই, আমার তো এমন মনে হচ্ছে না। আরে তুই এত বেশি বুঝিস না। আমি দেখেছি প্রায় সব হুজুর ছেলেরা হুজুর মেয়েদেরকে বিয়ে করে, উনিও হয়তো এর ব্যতিক্রম নয়। রাধিয়াও কিছু একটা ভেবে বলল, হতে পারে। আচ্ছা, তাহলে আমি দেখি যত দ্রুত সম্ভব মার্কেট থেকে গিয়ে একটা বোরকা আর হিজাব কিনে নিয়ে আসবো। সেটাই কর, এটাতে নিশ্চয়ই ফল দেবে। প্ল্যান মোতাবেক 2 দিন পরেই মার্কেটে গিয়ে একটা কালো বোরকা আর হিজাব কিনে নিয়ে আসে রাধিয়া। উদ্দেশ্য এগুলো পরে আনাসের মন জয় করা। বাসায় এসে অতি যত্নে এগুলোকে বের করে পরে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো রাধিয়া। দেখে যেন নিজেকে নিজেরই অচেনা অচেনা লাগছে। মনে মনে ভাবছে, এ কোন নতুন রাধিয়াকে দেখছি আমি? এ তো পুরোটাই ভিন্ন। সত্যি এই বোরকা হিসাবে আমাকে একদম অন্যরকম লাগছে। তাহলে ওনার মতো একজন রুচিশীল মানুষ এমন কাউকে না চেয়ে অন্য কোনো মেয়েকে কিভাবে মেনে নেবেন? ঠিকই আছে, ওনার কোনো দোষ নেই, সমস্যা আমার চিন্তা ভাবনাতেই। ঘরে ঢুকে নিজের মেয়েকে হঠাৎ বোরকা হিসাবে আবৃত দেখেই প্রচণ্ড খুশি হলেন লতিফা বেগম। অতি আগ্রহে পাশের ঘর থেকে চেঁচিয়ে বললেন, দেখে যাও সবাই, রাধিয়াকে কত সুন্দর লাগছে। লতিফার চেঁচামেচিতে পাশের রুম থেকে ছুটে এলো আফিয়া আর খালেদা বেগম। সাদাত তখন ওর রুমেই ছিল। দূর থেকে রাধিয়ার নামটা কানে আসায় সেও ছুটে তাদের ঘরে এলো। প্রথম পলকেই রাধিয়াকে দেখে বুকের ভেতরটাতে কেমন যেন চিনচিন করে উঠল তার। মনে মনে ভালোই বুঝতে পারল রাধিয়া এসব কেন করছে। প্রথমে কষ্ট লাগলেও পরবর্তীতে মনে এক নিশ্চিন্ততা কাজ করল। আনাসকে সে যতদূর জানে তাতে কোনোভাবেই মনে হয় না এই একটা পোশাকে তার বলা সিদ্ধান্ত বদলাবে। সে বিপরীত মেরুর বলতে সম্পূর্ণ মানুষটাকেই বুঝিয়েছে। শুধু একটা পোশাক পরিবর্তন করলে কি আর মানুষ পরিবর্তন হয়ে যাবে নাকি? বিষয়টা ভেবে মনে মনে নিজেকে শান্ত করল সে। তাই আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। সাদাতের চলে যাওয়ার দিকে লক্ষ্য করে আফিয়ার মনে হলো সাদাত বুঝতে পেরেছে রাধিয়া আনাসের জন্য নিজেকে পরিবর্তন করেছে, তাই হয়তো সে কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে। আজ খালেদা বেগম ও রাধিয়ার এই পোশাকে তাকে দেখে বিড়বিড়িয়ে বলল, যাক বাবা, মেয়েটা এই প্রথম হয়তো একটা ভালো কাজ করেছে। সাধারণ মুসলিম পরিবারের মেয়েদের বোরকা পরাই ভালো। তাই আফিয়াকেও বলল একটা বোরকা আর হিজাব কেনার কথা। আফিয়া পরে কিনবো বলে বিষয়টাকে উড়িয়ে দিল। মনে মনে ভাবল, আমি বোরকা হিজাব পরে কি করব? আমি কি আর হুজুরের বউ হব নাকি? 2 দিন পর যদিও বোরকা হিজাব পরে বাইরে বের হতে একটু অস্বস্তি হচ্ছে, তবুও নিজেকে বুঝিয়ে সাহস দিয়ে আনাসের কথা ভেবে এগুলো পরেই কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে রাধিয়া। মনে মনে দোয়া করছে যেন যাওয়ার পথে একটাবার আনাসের সাথে দেখা হয়। আল্লাহর ইচ্ছাতে সকাল সকাল লাইব্রেরির দিকেই আসছিল আনাস, তাই তাকে দেখা মাত্রই দ্রুত স্কুটি থামিয়ে গেটের সামনে দাঁড়ালো রাধিয়া। তবে দুঃখজনকভাবে তার দিকে একটা বারো না তাকিয়ে তাকে ওভারটেক করে চলে যাচ্ছিল আনাস। এত কিছু করেও তার দেখার উপযুক্তটুকুও হতে পারল না ভেবে এবার রাগে ক্ষোভে পেছন থেকে ডাকলো রাধিয়া, এই যে শুনুন। হ্যাঁ, আপনাকেই বলছি, একটু দাঁড়ান। রাধিয়ার ডাকে অনিচ্ছা থাকা সত্ত্বেও নিজের জায়গাতেই থেমে দাঁড়ালো আনাস। রাধিয়া হনহন করে গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, নিজেকে কি মনে করেন আপনি? আমি কি এতটাই খারাপ যে আমার দিকে একটু তাকানো যাবে না? এতই গো আপনার? আপনি না হুজুর, তারপরেও এত অহংকার করেন কিভাবে?
আমার মাঝে কিসের এত কমতি যে আমাকে বিয়ে করতে এত অসুবিধা আপনার? লাইব্রেরির মাঠে দাঁড়িয়ে রাগে ফেটে পড়ে কর্কশ কণ্ঠে কথাগুলো বলছে রাধিহা। সকাল বলে এখনও রাস্তায় আশেপাশে তেমন কারোর আনাগোনা নেই, তবে বিষয়টা কারোর চোখে পড়লে অবশ্যই আনাসের প্রতি সবার অন্যরকম ধারণা সৃষ্টি হবে। তাই এই মুহূর্তে রাধিয়ার সাথে আর কোনো রকমের কথাবার্তা না বাড়িয়ে শুধু দুঃখিত বলে সেখান থেকে প্রস্থান করল আনাস। এত চেষ্টার পরেও একজন মেয়ে হয়ে একটা ছেলের কাছে এভাবে বারবার প্রত্যাখ্যান হওয়ার কষ্ট আর সহ্য করতে চাইছে না রাধিহার। তাই এখানে দাঁড়িয়ে মনে মনে নিয়ত করল আর কখনো সে এই রাস্তা দিয়ে আসবে না, কখনো নিজে থেকে আনাসের সাথে কথা বলবে না। কথাগুলো ভেবেই এখান থেকে কলেজে চলে গেল। সেদিন অনেক কষ্টে নিজেকে বুঝিয়ে শান্ত রাখল রাধিহা। দ্রুত পায়ে কোনো রকমে লাইব্রেরিতে প্রবেশ করেছে আনাস। লাইব্রেরির ভেতর থেকে সবকিছু দেখেছে হামজা, তাই পাশ থেকে বলল, মেয়েটা মনে হয় সত্যি তোকে ভালোবাসে। সেদিন তুই তার ভাইকে না করে দেওয়ার পরেও কেমন যেন পেছন পেছন ঘুরছে। তাকে আর প্রত্যাখ্যান করা কি ঠিক হবে? তার চেয়ে বরং তুই রাজি হয়ে যা। যদিও মেয়েটা বেদিন, তবে মনে হচ্ছে তোর সঙ্গ পেলে পরিবর্তন হতে পারে। তাছাড়া তুই তো দিনদার মানুষ, বিয়ের পরে না হয় বউকে দিনদার বানিয়ে নিবি। হামজার কথা কোনো পাত্তা না দিয়ে আনাস এগিয়ে গিয়ে আগের দিনের অর্ডার করা বইয়ের লিস্টগুলো চেক করতে লাগলো। হামজা বুঝলো এ ব্যাপারে কোনো কথা বলতে চাইছে না আনাস, তাই পুনরায় জিজ্ঞেস করলো, কি রে, কিছু বললি না যে? কি বলবো, তুই যা বলছিস তা বুঝে বলছিস কি? ইসলামে কখনো এমন তাগিদ দেয়নি যে বেদিন মেয়েকে বিয়ে করে দিনদার বানাতে হবে, বরং নিজের দিনকে বাঁচাতে একজন উত্তম ও পরিপূর্ণ দিনদার সাথী খুঁজে নিতে বলেছে। আমি আর উনি পুরোপুরি বিপরীত। আমার যতদূর মনে হয় তা থেকে অনুমান করে বলা যেতে পারে যে উনি আবেগ দিয়ে চিন্তা করছেন, তাই বাস্তবতা বুঝতে পারছেন না। আমি একজন অতি সাধারণ দুনিয়া বিমুখ মানুষ, আমার সাথে তাকে মানাবে না। দোয়া করি আল্লাহ উনাকে আমার থেকে উত্তম কাউকে মিলিয়ে দেবেন ইনশাআল্লাহ। তাছাড়া আমার এখানে আসার উদ্দেশ্য শুধুমাত্র দিনের খেদমত করা, বিয়ে করা নয়। দেখতে দেখতে 2 সপ্তাহ কেটে গেল, যেখানে একটা দিন আনাসকে না দেখলে পুরো দিনটাকে অসম্পূর্ণ লাগত রাধিয়ার, সেখানে আজ 2 সপ্তাহ যাবৎ আনাসের কোনো দেখা নেই। যদিও মাঝে মাঝে ইচ্ছা হয় একটাবার লাইব্রেরির সামনে দিয়ে যাই, দেখা হলে কথা না বলি, তবুও তো একটাবার দেখতে পাবো। তবুও নিজেকে অনেক বুঝিয়ে শুনিয়ে শক্ত রেখেছে রাধিহা, যায়নি লাইব্রেরির রাস্তা দিয়ে। তবে আজ যেন নিজের অজান্তে কিছুটা কাকতালীয়ভাবে দেখা মিলল আনাসের। কলেজ থেকে ফেরার পথে বাজারের ফার্মেসি থেকে ওষুধ কিনছিল রাধিহা। হঠাৎ কিছুটা সামনের দিকে তাকাতে মনে হলো আনাস সেখানে, তাই কিছুটা আগ্রহ নিয়ে পেছন পেছন এগিয়ে গিয়ে দেখতে পেল সেটা আনাসই। রাস্তার কিছু বাচ্চাদের নিয়ে পাশের দোকান থেকে অতি যত্নে কিছু চকলেট আর চিপস কিনে দিচ্ছে। আজ অনেকদিন পর মুগ্ধ দৃষ্টিতে আনাসকে দেখতে পেয়েছে রাধিহা। ভেবেও মাঝে মাঝে নিজেই অবাক হয়, কিভাবে এত অল্প সময়ে আনাসের প্রতি এতটা দুর্বল হয়ে পড়েছে সে। কেন যেন কোনোভাবেই শত চেষ্টা করেও তাকে ভুলতে পারছে না সে। এই মুহূর্তেও বেহায়া মন সব ভুলে একটাবার আনাসের সাথে কথা বলতে মরিয়া হয়ে উঠেছে। তবে তাকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রাধিহা। না, বেহায়া মনটার সাথে আর পেরে উঠল না রাধিহা। বাজারের রাস্তা থেকে একটু এগিয়ে যখন খোলা রাস্তায় পা দিয়েছে, আনাস তখনই আশেপাশে কাউকে না দেখে পেছন থেকে ডেকে বলল, রাধিহা, ইস, এত জোরে হাঁটে নাকি কেউ? তখন থেকে একটু পাশাপাশি হাঁটার চেষ্টা করছি, তবুও পারছি না। হঠাৎ এমন জায়গায় পেছন থেকে চেনা স্বর ভেসে আসে, অবাক হয়ে পেছনে ফিরে তাকালো আনাস। এতদিন পর আবার সামনে রাধিহাকে দেখে অবাক হয়ে উঠে বলল, আপনি এখানে? বলে সাথে সাথে নিজের চোখকে সরিয়ে নিল। আনাসের প্রশ্নে খানিকটা হেসে জবাব দিল রাধিহা, কেন, ভেবেছিলেন হারিয়ে গেছি? না, আমি এত সহজে ছাড়ব না। কারা নিজ থেকে হারতে চায় জানেন? যারা জানে যে তারা হারিয়ে গেলেও কেউ তাদের ঠিক খুঁজে বের করবে না। তবে আমি হারাতে চাই না, কারণ আমি জানি আমি হারালেও আমাকে খোঁজার মতো কেউ নেই। আপনার সাথে কথা বলতে কেন আমার ভালো লাগে জানেন? কারণ আপনি আমার কোনো কথার উত্তর দেন না, বাকিরা তো একটা বললে 10টা কথা শুনিয়ে দেয়। ওখান থেকে দেখেছিলাম আপনি চলে গিয়েও আবার পেছনে ফিরে এলেন এই পিচ্ছি ছেলে মেয়েগুলোর সাথে কথা বলার জন্য, আবার তাদের জন্য সময় ব্যয় করে চকলেট চিপসও কিনলেন। আর আমি তো আপনার পেছন পেছন ঘুরি, তবুও একটু কথা বলেন না কেন? ওরাও তো আপনার অপরিচিত, তাই না? রাধিয়ার প্রশ্নগুলোতে নীরবতা ভেঙে এবার জবাব এলো, কারণ ওরা এতিম। এ উত্তরস্বরে কিছুক্ষণ আনাসের মুখের দিকে তাকিয়ে রইল রাধিহা। তারপর শান্ত কণ্ঠে বলল, তো? আনাস অবাক হয়ে বলল, তো মানে? তো আমিও তো এতিম। কই, আপনার তো আমার জন্য মায়া হয় না? রাধিয়ার এ কথার কোনো মানে বুঝে উঠতে পারল না আনাস, তাই তাকে বোঝাতে শেষবারের মতো বলল, আর কতবার বোঝালে আপনি বুঝবেন যে আপনি আমার জন্য নন মাহারাম? সবকিছুর জন্য এটাই কারণ। রাধিয়া আবারও কিছু না বুঝে প্রশ্ন করল, নন মাহারাম কি? আনাস জবাব দিল, বেগানা নারী। ও, তাহলে এটাই কারণ? তাহলে চলুন বিয়ে করে ফেলি, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি আছে। কি সেটা? আমি কোনো দিনের বুঝহীন বেদিন মেয়েকে জেনে শুনে বিয়ে করতে পারি না। কি? তাহলে আমাকে শেখান কিভাবে দিনদার হতে হয়। আনাস দ্রুত কথা শেষ করার জন্য সংক্ষেপে জবাব দিল, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তাদের আদেশ আর নিষেধ সব মেনে চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, আর এসবে আমি করব। আর কি?
আর মাহারাম নন মাহারাম মেনে চলতে হবে। শেষের কথাটা অনেকটা শক্তভাবে বলল আনাস। রাদিহা নিরীহ ভঙ্গিতে জবাব দিল, আচ্ছা ঠিক আছে, এই সবই মানব, তাহলে আপনি আমার সাথে কথা বলবেন তো? এক শব্দে জবাব এলো, না। তবুও না কেন? ওই যে বললেন মাহারাম নন মাহারাম মেনে চলবেন, তাহলে আমি কি আপনার নন মাহারাম নই? রাদিহা এবার অসহায়ের মতো বলল, উফ, এজন্যই তো বলছি চলুন আগে বিয়ে করি, পরে এসব মানব। না, আমি বেদিন মেয়ে বিয়ে করতে পারবো না। তাহলে কি পরিপূর্ণ দিনদার হলেই পরে আপনি আমাকে বিয়ে করবেন? আগে হন পরিপূর্ণ দিনদার, তারপর সে চিন্তা। তো কিভাবে বুঝবো যে আমি পরিপূর্ণ দিনদার হয়ে গেছি? যেদিন দেখবেন আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, তবু আপনি আল্লাহর ভয়ে আমার দিকে তাকাতে পারছেন না, সেদিন বুঝবেন আপনি পরিপূর্ণ দিনদার হয়ে গেছেন। এ কি বলছেন? আপনাকে আমি অনেক ভালোবাসি, সেটা আপনি বিশ্বাস করুন আর না করুন। আপনি আমার দিকে কখনো না তাকালেও সব জায়গায় সবসময় শুধু আপনাকেই দেখতে পাই। এক কথায় আপনাকে যখন দেখি তার চাইতেও বেশি দেখি যখন না দেখি। তাহলে এটা কি করে সম্ভব যে আপনি আমার সামনে তবুও আমি আপনার দিকে তাকাচ্ছি না? এটা অসম্ভব। যেদিন সম্ভব হবে সেদিন আসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে চলে গেল আনাস। পেছন থেকে বিড়বিড়িয়ে বলল রাদিহা, এমন করছেন কেন বলুন তো? করে ফেলেন নামায় বিয়ে, দুনিয়াতে থাকবো আর কয়দিন, বাঁচবই বা কয়দিন? কিছুদিন আগে পরে তো দুজনেই চলে যাব দুনিয়া ছেড়ে। তবে আপনার যদি আমার থেকে উত্তম কাউকে পাওয়ার এতই আক্ষেপ থাকে, তাহলে কথা দিলাম আমি রোজ রবের নিকট আর্জি জানাবো আপনার আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার। তবুও রাজি হন না প্লিজ। বড্ড কঠোর হৃদয় আপনার। শেষ পর্যন্ত চেষ্টা করেও গলাতে সক্ষম হলো না। তবে আজ আনাস প্রত্যাখ্যান করলেও তার বলা কথাগুলো এক অনন্য আলোর দিশা জাগিয়েছে রাদিহার মনে। মন আজ নিজেও চাইছে একটাবার পরিবর্তন হয়ে দেখতে। তাই মনের ইচ্ছাতে সায় দিয়ে সেদিনের পর থেকে নিজেকে একটু একটু করে পরিবর্তন করতে শুরু করেছে রাদিহা। সেও আসলে দেখতে চায় এই দিনদারিতার মধ্যে কি এমন আছে যে এটা ছাড়া কখনো কোনো মেয়েকে মেনে নিবে না আনাস। সেদিনই বাসায় গিয়ে 5 ওয়াক্ত নামাজ কঠোরভাবে আদায় করতে শুরু করে রাদিহা। পর্দা আর মাহারাম নন মাহারাম নিয়েও স্মার্টফোনে বিভিন্ন আলোচনা শোনার মাধ্যমে সেই বিধানকে কঠোরভাবে আঁকড়ে ধরে। এগুলো ছাড়াও ইসলামের যে কোনো বিধান সম্পর্কে জানার প্রয়োজন হলে লাইব্রেরিতে শুধু মহিলা সেকশনে গিয়ে দায়িত্বশীলা বন্ধুদের থেকে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে আবার সোজা বাসায় চলে আসে। দেখতে দেখতে কয়েকটা মাস কেটে যায়। রাদিহার মাঝেও ফুটে ওঠে আকাশ পাতাল পরিবর্তন। যদিও এই পরিবর্তনের শুরুটা হয় আনাসকে কেন্দ্র করে, তবে যত দিন যায় তত ইসলাম সম্পর্কে জানার পরে তওবা করে গুনাহ থেকে ফিরে আসে রাদিহা। মনে মনে উপলব্ধি করতে পারে যে নিজের এই পরিবর্তনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত শুধুমাত্র রব। সে ছাড়া ভালোবাসা বা প্রেম নিবেদনের অন্য কোনো সুযোগ নেই। আর আনাসের মতো পরপুরুষের ক্ষেত্রে তো নেই। প্রথম এই পরিবর্তন পরিপূর্ণভাবে মেনে নিতে পারেনি রাদিহার পরিবারও। তাদের মতে মেয়ে নামাজ পড়বে, পর্দা করবে, ভালো কথা, তাই বলে নিজের পরিবারের সদস্য নিজের চাচাতো ভাই সাদাতের সামনেও যাওয়া বন্ধ করে দিবে? এটা কেমন নিয়ম? এটা তো একেবারে বেশি বাড়াবাড়ি। তবে অবশেষে অনেক দোয়া, অনেক চেষ্টার ফলস্বরূপ আজ পরিপূর্ণ দিন মেনে চলতে সক্ষম রাদিহা। এখন প্রায় জানামাজে মাথা রেখে আনাসের বলা শেষের কথাগুলো চিন্তা করে রাদিহা। আসলে সে কোনোদিনও কল্পনাতেও আনেনি যে একদিন আনাসের কথা ভাবলেও তার অন্তর তাতে বাধা দেবে, বলবে এটা গুনাহ, এটা পাপ। আনাস একজন পরপুরুষ। তবে আনাসের প্রতি জন্ম নেওয়া অনুভূতিগুলোকে মন থেকে দূর করতেও দিনের পর দিন নিজের মনের সাথে অনেক যুদ্ধ করতে হয়েছে রাদিহার। শুরুতে রাদিহার এই পরিবর্তন মেনে নিতে সাদাতেরও অসম্ভব কষ্ট হয়েছে। যেখানে ছোট থেকে একসাথে খেলাধুলা ঠাট্টা বশকারিতে মেতে বড় হয়েছে রাদিহা, সেখানে হঠাৎ তার এমন পরিবর্তন আর মেনে নেওয়া যায় না। শুরুতে অনেক বুঝিয়েছে রাদিহাকে যেন এমন সন্ন্যাসীর মতো না হয়ে যায়। এও জিজ্ঞেস করেছে যে তুই এগুলো শুধু আনাস ভাইকে ইমপ্রেস করার জন্য করছিস। তবে এখন অবধি রাদিহার উত্তর হচ্ছে না। তার জবাব আপাতত সে এসব আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য করছে। তার মনে এখন আর আনাসকে পাওয়ার চিন্তা নেই। আনাস হচ্ছে তার জন্য তাকদীরের লিখন। ভাগ্যে থাকলে মিলবে, না হয় আর কখনো তার সামনাসামনি হওয়ার ইচ্ছা নেই রাদিহার। প্রথম দিকে সাদাতের সামনে যাওয়া বন্ধ করে দেওয়ার কারণ সে ভেবেছিল আনাসকে। তবে পরবর্তীতে রাদিহার মুখ থেকে তার হেদায়েতের পথে ফিরে আসার ইচ্ছা শুনে আর কখনো তার সামনে যেতে কোনো জোর জবরদস্তি করেনি সে। বরং এরপর থেকে মনে মনে রাদিহার প্রতি আরও আগ্রহ, সম্মান, ভালোবাসা আরও বহুগুণে বেড়ে গেছে। তাই আজকাল সেও নিজেকে একটু পরিবর্তন করার লক্ষ্যে রেগুলার নামাজ পড়ার চেষ্টা করছে। শুরুতে আনাসের থেকে রাদিহার একেবারে সরে আসার কাহিনীটাতে খানিকটা ভীত ছিল আফিয়া। ভেবেছিল এবার হয়তো সাদাতের কেয়ার, তার ভালোবাসাতে রাদিহাও তার প্রতি দুর্বল হয়ে পড়বে। তবে পরবর্তীতে কাহিনী তার ভাবনার সম্পূর্ণ ভিন্ন রূপ নেওয়ায় বিষয়টাতে সে পুরোপুরি নিশ্চিত হয়েছে। রাদিহার জীবনে হেদায়েত এসেছে। সাদাতও রাদিহাকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করতে চাইছে। তবে সারাক্ষণ রাদিহার সাথে থাকার পরেও আফিয়ার মধ্যে পরিবর্তন হওয়ার কোনো তাগিদ নেই। বরং রাদিহা কখনো কখনো তাকে জোর করে নামাজ দাঁড় করালেও কয়েক রাকাত নামাজ কোনো রকমে শেষ করে সেখান থেকে পালায় সে। দিনের পর দিন শত বুঝিয়েও বোরকা হিজাব পরানো যায়নি তাকে। তাই এখন সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে তার জন্য এবং নিজের পরিবারের জন্য একনিষ্ঠভাবে দোয়া করে রাদিহা।
বেশ কয়েক মাস হলো নিজের অতি যত্নে লুকিয়ে রাখা ডায়েরিটা খুঁজে পাচ্ছে না সাদাত। প্রায়ই মনে পড়লেই এখানে খুঁজে ডায়েরিটা, তবে কোথায় রাখলো তাও মনে পড়ে না। আজ একটু সময় নিয়ে মরিয়া হয়ে খুঁজছিল। মনে মনে খানিকটা ভয়ও কাজ করছিল, যদি ডায়েরিটা কারো হাতে পড়ে তাহলে তো সর্বনাশ। রাধিয়ার প্রতি তার সমস্ত অনুভূতির কথা জেনে যাবে সবাই, তাই আকুল হয়ে ডায়েরিটা খুঁজে যাচ্ছিল। উদ্দেশ্য, রাধিয়ার গাছে আবারও ফুল ফুটেছে, তবে ডায়েরিটাও এখন উধাও। মরিয়া হয়ে খুঁজে যাওয়ার মাঝখানে পেছন থেকে ভেসে এলো, ভাইয়া দেখো তো এটাই খুঁজছো কিনা। পেছন থেকে আফিয়ার স্বর শুনতে পেয়ে প্রচণ্ড চমকে গেল সাদাত। পেছনে ফিরে দেখতে পেল আফিয়ার হাতে তার কাঙ্ক্ষিত ডায়েরিটি। অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা তোর কাছে এলো কিভাবে? আমি আজ কত দিন যাবৎ এটা খুঁজে যাচ্ছি। কথাগুলো বলার সময় লক্ষ্য করলো আফিয়া এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সাদাত মনে মনে আশঙ্কা করল আফিয়া হয়তো সব জেনে গেছে, তাই আমতা আমতা করে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? ভাইয়া একটা কথা বলি। হ্যাঁ বল। ভাইয়া আমি তোমাকে ভালোবাসি। কি? এটা কি বলছিস তুই আফিয়া? তোর কি মাথা ঠিক আছে? তুই আমার বোন, ছোট থেকেই আমি তোকে সেই নজরেই দেখে এসেছি। এখন তুই এসে এসব কি বলছিস? হ্যাঁ, ফুফাতো বোন। কেন, ফুফাতো বোনকে কি ভালোবাসা যায় না? না যায় না, তুই পাগল হয়ে গেছিস, যা এখান থেকে। আর কখনো যেন এ ধরনের কথা তোর মুখে না শুনি। এবার সাদাতের কথায় কান্না করতে করতে বলল আফিয়া, আমাকে ভালোবাসা যায় না কি রাধিয়াকে ভালোবাসা বলে? ভাইয়া, রাধিয়াকে ভালোবাসা যায় আর আমাকে যায় না? আমার বেলায় শুধু সম্পর্কের অজুহাত। শোনো, তুমি যেমন ছোট থেকে রাধিয়াকে ভালোবেসে এসেছো, আমিও তেমন ছোট থেকে তোমাকে ভালোবেসেছি। তোমার রাধিয়ার প্রতি যেমন অনুভূতি, আমারও তোমার প্রতি সেম। রাধিয়া আনাস ভাইয়াকে ভালোবাসে জেনে তুমি যেমন কষ্ট পেয়েছ, তুমি রাধিয়াকে ভালোবাসো জেনে আমিও তেমনই কষ্ট পেয়েছিলাম। বিশ্বাস করো, আমি তোমার মনটাকে তোমার মতো করে অনুভব করতে পারি। প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না ভাইয়া। সাদাত তাজ্জব হয়ে আফিয়ার কথাগুলো শুনছে। কি সব বলে যাচ্ছে আফিয়া? তারপর নিজেকে অনেকটা শান্ত করে বলল সাদাত, শোন বোন আমার, আমি বুঝতে পারছি তোর অনুভূতি, তবে বিশ্বাস কর, তোকে নিয়ে কখনো আমি এমন কিছু ভাবিনি। তোকেও আমি ভালোবাসি, তবে সেটা বোন হিসেবে। আমার এই ভালোবাসাটা তুই নষ্ট করে দিস না, প্লিজ প্লিজ এখান থেকে চলে যা। আর ভুলেও কোনোদিন এসব কথা মুখ দিয়ে বের করিস না। সাদাতের কথায় অঝোর কান্নায় ভেঙে পড়ল আফিয়া। পেছন থেকে কেউ একজন বলে উঠল, কেন চলে যাবে ও? কেন ওকে মেনে নিতে পারবি না তুই? ওই মেয়েটার মধ্যে তোরা সবাই কি দেখেছিস বলতো? সাদাত আর আফিয়া দুজনেই অবাক হয়ে পেছনে তাকিয়ে দেখলো খালেদা বেগম দাঁড়িয়ে আছেন। সাদাত অবাক হয়ে বলল, দাদু তুমি? হ্যাঁ, সব শুনেছি আমি। তাই তো বলি, ওই বাইরের মেয়েটার প্রতি এত আদিক্ষেতা কেন তোর? এখন তো বুঝলাম তুই ওকে ভালোবাসিস। কেন রে, আমার নাতনিটার মধ্যে কি কমতি আছে? ও তো তোকে ভালোবাসে। দাদি, এসব তুমি কি বলছো? ও আমার বোন। হ্যাঁ, ফুফাতো বোন, আর ফুফাতো বোনকে বিয়ে করা যায়, কিন্তু আমি ওকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। তাই এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো দুজনেই। কথাটা বলে হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল সাদাত। আফিয়া এগিয়ে এসে নিজের নানুর বুকে মাথা রেখে অঝরে কাঁদছে। নানু, তুমিই বলো, কেন আমি দুনিয়াতে কারোর ভালোবাসা পাই না? কেন সবসময় আমার সাথে এমন হয়? আমি কার কি ক্ষতি করেছি বলো নানু? বাবাকে ভালোবেসেছি, সে ছোটকালেই তাকে হারিয়েছি। তখন থেকে আর মাকেও কখনো আপন করে পাইনি। এরপর ছোটকাল থেকে যাকে মন দিয়ে ভালোবেসে এলাম, সেও আমাকে ভালোবাসে না। বলতে পারো আমার কি অপরাধ? কেন আমাকে এত শাস্তি পেতে হয় সবসময়? আফিয়ার কথাগুলোতে দুই চোখ ভিজে উঠেছে খালেদা বেগমের। আফিয়াকে নিজের বুকে আঁকড়ে ধরে মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। থাক নানু ভাই, তুই কান্না করিস না। কে বলেছে তোর কোনো অপরাধ আছে? তুই কোনো অপরাধ করিসনি। তাহলে কেন আমি চেয়ে কিছুই পাই না নানু? এবার আফিয়ার চোখের পানিগুলো মুছে দিয়ে বলল খালেদা বেগম, চিন্তা করিস না, তুই যা চাস তুই পাবি, আমি কথা দিলাম। আফিয়া অবাক হয়ে প্রশ্ন করল, কিভাবে নানু? শুকনো গলায় জবাব দিল খালেদা বেগম, যার জন্য এত সমস্যা তাকে বিদায় করে। নানুর কথায় আটকে উঠে বলল আফিয়া, কি বলছো এসব নানু? রাধিয়াকে কোথায় বিদায় করবে তুমি? না না, যাই হোক, ওর কোনো ক্ষতি করা যাবে না। এসবে ওর কোনো দোষ নেই। ও সাদাত ভাইয়াকে ভালোবাসে না, বরং সাদাত ভাইয়া ওকে পছন্দ করে। নাতির কথায় খানিকটা রেগে গিয়ে বলল খালেদা, এজন্যই তো ওই মেয়ে তোর থেকে সবকিছু কেড়ে নেয়। আমি ওর কোনো ক্ষতি করব না। ওকে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করার কথা বলেছি। তবে একটা কথা শুনে রাখ, এত সরল হলে দুনিয়ায় টেকা যায় না। মাঝে মাঝে একটু চালাকিও জানতে হয়, বুঝেছিস? এবার চোখ মুছ, তুই যা চাইছিস তাই পাবি। ও মেয়েকে বিদায় দিয়ে বিয়ে দেওয়ার পর দেখবি সাদাত এমনিতেই তোকে পছন্দ করবে। থাক, আর কান্না করিস না। নানুর কথায় মনে কিছুটা আশ্বাস খুঁজে পেল আফিয়া। সেদিনের পর খালেদা বেগম এলাকার ঘটককে রাধিয়ার জন্য একটু ধার্মিক দেখে পাত্র খুঁজতে বলায়। এরপর থেকে একদিন পর পর প্রায় প্রতিনিয়তই রাধিয়ার জন্য ভালো ভালো জায়গা থেকে বিভিন্ন বিয়ের সম্বন্ধ আসতে শুরু হলো। প্রাথমিকভাবে কিছু বিয়ের প্রস্তাব সবার পছন্দ হলেও রাধিয়া সেগুলোকে প্রত্যাখ্যান করে। প্রত্যাখ্যানের কারণ জানতে চাইলে জানায়, পরিপূর্ণ ধার্মিক এমন ছেলে ব্যতীত সে বিয়ে করবে না। তাই পরিবারের লোকজন তার জন্য তেমনই পাত্র খুঁজে বের করার চেষ্টা করে। কিছু সম্বন্ধ রাধিয়ার তরফ থেকে পজিটিভ হলেও কেন যেন সেগুলো অনেক দূরে এগিয়ে আচমকাই ভেঙে যায়।
সবাই এ নিয়ে চিন্তা করলেও কেউ অনুমানও করতে পারে না যে সে সম্বন্ধগুলো ভেঙে দেওয়ার পেছনে সাদাতের হাত রয়েছে। সঠিক সময় এলে রাদিহাকে নিজের করে পাবে এই আশা নিয়ে বিয়ের সম্বন্ধগুলো ভেঙে দেয় সাদাত। অন্যদিকে বাড়িতে বিয়ের আলোচনা চলায় নিজেকে এই নতুন জীবনের জন্য প্রস্তুত করে তুলতে রাদিহা বিয়ে, দাম্পত্য জীবন ও ইসলামিক পারিবারিক বিধান নিয়ে কয়েকটি নির্ভরযোগ্য বই পড়তে শুরু করে। উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা, কিন্তু সেগুলো থেকে সে যা জানতে পারে তা তার মনে স্বস্তির বদলে গভীর ভয় আর অস্থিরতার জন্ম দিল। বই পড়ে রাদিহা জানতে পারল ইসলামী বিবাহ একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুতর বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি বিষয় এমন যেগুলো গুরুত্বের সঙ্গে বলা হোক বা ঠাট্টা করে বলা হোক উভয় ক্ষেত্রে তা কার্যকর হয়: নিকাহ, তালাক এবং স্ত্রীকে ফিরিয়ে নেওয়া বা রুজু। সে আরও জানতে পারল কোনো নারী বৈধভাবে একজন পুরুষের স্ত্রী থাকাকালীন সেই বৈবাহিক সম্পর্ক শরীয়তসম্মতভাবে শেষ না হওয়া পর্যন্ত তিনি অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারেন না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ নারীদেরও বিবাহ করো না। সূরা আন-নিসা আয়াত 24। অর্থাৎ পূর্বের বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় অন্যত্র সম্পাদিত বিয়ে শরীয়তসম্মতভাবে বৈধ নয়। এ অবস্থায় স্বামী স্ত্রীর সম্পর্ক বৈধ বলে গণ্য হয় না। এই কথাগুলো জানার পর যেন রাদিহার বুকের ভেতরটা কেঁপে উঠল। মুহূর্তের জন্য মনে হলো পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। মুখ শুকিয়ে এলো, শ্বাসগুলো যেন কেমন ভারী হয়ে এলো। চোখে ভেসে উঠল সেই দিনের সব চিত্র, যেদিন ওই পরিবারের সকল সদস্যদের উপস্থিতিতেই প্রথম বিয়েটা কবুল করা হয়েছিল, রাদিহার আর তার মামাতো ভাই আনাসের। আর এরপরই ওই মহিলার জন্য আমি আমার বাবাকে হারিয়েছিলাম। আজও চোখে ভেসে ওঠে সেদিন কারোর ওপর কোনো অভিযোগ না করেই আমার বাবা আমাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন। বেঁচে থাকলে হয়তো আর কোনোদিন ওই বাড়ির ত্রিসীমানাতেও পা রাখতেন না। তাহলে আমি আবার কি করে ওই বাড়িতে যাব? না, আমি কোনোভাবেই আর ওই বাড়িতে যেতে চাই না, কোনোভাবেই না। তবে যে এই সম্পর্কে টানাপোড়েন, সবই যেহেতু শেষই হয়ে গিয়েছিল, তাহলে নতুন করে কেন আবার এসব শুরু হতে হলো? এখন যে এই বিবাহ বন্ধন থেকে আমাকে যে করে হোক বিচ্ছিন্ন হতেই হবে। না হয় দুনিয়ার খাতায় অবিবাহিত বলে চালিয়ে দিলেও রবের খাতায় চিরকাল আমাকে আনাসের বউ হিসেবে পরিচয় পেতে হবে। উফ, ছি! ওই পরিবারেরই একজন মানুষের সাথে আমার বিয়ে হয়েছিল, আর এখনও আমি তারই বিবাহিত স্ত্রী। বিষয়টা ভাবতেই কেমন যেন ঘেন্না লাগছে। না জানি সেও তার ফুপুর মতোই কতটা জঘন্য মন মানসিকতার। হে আল্লাহ, একে নতুন পরীক্ষায় তুমি আমাকে ফেললে বলতো? এ যে আমার জন্য অনেক কঠিন হয়ে গেল মালিক।